আসসালামু আলাইকুম স্নেহের ছোট ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আরও একটা অনলাইন ক্লাস নিয়ে চলে আসলাম আমাদের দেশসেরা মেডিকেল কোচিং ডিএমসি স্কলার্সের পক্ষ থেকে। তো আজকের অধ্যায়টা মোটামুটি সহজ, যদিও তোমাদের শর্ট সিলেবাসের বাইরে ছিল, তবে অধ্যায়টা সহজ এবং তোমরা আশা করি এই অধ্যায়টা বুঝবা ভালোভাবে। এবং অধ্যায়টা হচ্ছে কি, উদ্ভিদ প্রজনন। তো মানে উদ্ভিদ হোক আর প্রাণী হোক, পৃথিবীতে সবার জন্ম কিন্তু আসলে ওই মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমরা যে মানে কত নাম্বার পাচ্ছি তাই না, আসলে আমাদের প্রধান লক্ষ্য আসলে প্রজনন। হ্যাঁ, মানে বংশ বিস্তার করে যাইতে হবে, ঠিক আছে? এই জন্যে বিবাহ ফরজ, এরকম একটা কথা। তো যাই হোক, উদ্ভিদ প্রজনন সম্বন্ধে পড়তে হবে। তো সবাই জয়েন হয়ে যাও খুব দ্রুত। সবার আমাদের একটু শুরু করতে দেরি হয়ে গেল একটু যান্ত্রিক ত্রুটির কারণে, কিন্তু সবাই জয়েন হয়ে যাও খুব দ্রুত। ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও। দেখো আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আমরা একটু শুরু করি ছোট ছোট করে। মেন বিষয়টা খেয়াল করে দেখো যে প্রজনন। হ্যাঁ, তো এটা হচ্ছে মানে উদ্ভিদ, তার মানে উদ্ভিদ হোক বা প্রাণী হোক, প্রজনন মানেই তার হচ্ছে বংশ বিস্তার করবে, সহজ কথায়। তো যে শাখায় এই যে ভ্রূণ তৈরি, উদ্ভিদের ক্ষেত্রে হোক বা প্রাণীর ক্ষেত্রে হোক, এই ভ্রূণ সৃষ্টি বা তার বিকাশ নিয়ে বৈজ্ঞানিক যে আলোচনা করা হয়, যেখানে ভ্রূণ সৃষ্টি এবং তার বিকাশ নিয়ে যে শাখা আলোচনা করা হয় তাকে বলে ভ্রূণ বিজ্ঞান। আমরা এটা জানবো না, আমরা জানবো হচ্ছে এমব্রায়োলজি। আমরা এটা নিয়েই পড়তে যাচ্ছি আজকে। হ্যাঁ, এমব্রায়োলজি। তাহলে এমব্রায়োলজি পড়তে হবে। সবাই জয়েন হয়ে যায়। এমব্রায়োলজি আমরা ভ্রূণ বিজ্ঞান নিয়ে পড়বো। তো নর্মালি দেখো, মাতৃ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করতে হবে, সহজ কথায়, তাই না? তো এই যে প্রজনন, উদ্ভিদের ক্ষেত্রে প্রজননটাকে দেখো তিনটা ভাগে ভাগ করা হয়েছে। তিনটা, উদ্ভিদের প্রজননটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা খেয়াল করে দেখো এখানে, যে যৌন প্রজনন, একটা হচ্ছে অযৌন, আর একটা হচ্ছে পার্থেনোজেনেসিস। একটা হচ্ছে যৌন, অযৌন এবং পার্থেনোজেনেসিস। তিনটা সম্বন্ধে আমরা ধারাবাহিকভাবে পড়বো। তো মাথার মধ্যে একটা জিনিস সেট করে নাও যে আমরা তিনটা জিনিস পড়বো। একটা হচ্ছে যৌন প্রজনন ফার্স্টে, দেন হচ্ছে অযৌন প্রজনন, এবং তারপরে হচ্ছে যে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিসটা একটু ইন্টারেস্টিং। এটা হলো মানে টোটাল নিষেক ছাড়াই টোটাল আমরা উদ্ভিদ বানাই ফেলতেছি আর কি। তো সেটা আমরা পড়বো। খেয়াল করে দেখো, ফার্স্টের দিক থেকে এই যৌন প্রজনন পড়তে হবে। তো যৌন প্রজননের মধ্যে ফার্স্টে আছে উগ্যামাস। এই কথাটা শিখতে হবে। উগ্যামাস জিনিসটা কি? তোমরা যখন শৈবাল ছত্রাক ক্লাস হয়েছিল তখন কিন্তু তিনটার কথা বলা হয়েছিল। একটা হচ্ছে আইসোগ্যামাস, একটা ছিল অ্যানাইসোগ্যামাস, এবং আরেকটা ছিল উগ্যামাস। তো এখানে আসলে উগ্যামাস বিষয়টা হলো এমন যে ডিম্বাণুটা যদি এরকম বড় হয় আর শুক্রাণুটা যদি ছোট হয়, এবং এবং ডিম্বাণুটা বড় হচ্ছে, শুক্রাণুটা ছোট হচ্ছে, এবং শুক্রাণুটা যদি সচল হয়, ডিম্বাণুটা যদি নিশ্চল হয়। খেয়াল করে দেখো, ডিম্বাণু বড় সাইজে, শুক্রাণু ছোট, এবং বিভিন্ন এখানে দেখো শুক্রাণু যেহেতু ফ্লাজেলা আছে, এবং ফ্লাজেলা থাকলে সেটা কিন্তু সচল, তাহলে সচল থাকবে। তাহলে এরকম যদি হয় তাহলে এই ধরনের গঠনকে আমরা কি বলি বলতো? উগ্যামাস। আইসোগ্যামাসের ক্ষেত্রে কি ছিল মনে আছে কিনা একটু আমরা রিক্যাপিচুলেট করে ফেলি। আইসোগ্যামাসের ক্ষেত্রে দুইটাই সচল হবে এবং দুইটাই সেম সাইজের হবে। যেন আইসো, সমানুতে আইসো মার পড়ছো, আইসো মানে সমান। আর দুইটা যদি ভিন্ন সাইজের হয় এবং দুইটাই যদি সচল হয় তাকে আমরা বলেছিলাম অ্যানাইসোগ্যামাস। আর আবৃতবীজ উদ্ভিদে এবং মানুষের ক্ষেত্রেও কিন্তু, মানুষের ক্ষেত্রে কি, ডিম্বাণু একটা সাইজে বড় এবং নিশ্চল থাকে, আর শুক্রাণুটাই কিন্তু সংগ্রাম করতে করতে যে সেখানে নিষেক ঘটাইতে হয়। তাহলে মানুষের ক্ষেত্রেও কিন্তু উগ্যামাস। ঠিক আছে? তো এইটুকু আশা করি বুঝছো। সবাই জয়েন হয়ে যাচ্ছে, আশা করি জয়েন হয়ে যাচ্ছ। আমরা তাহলে এর পরের অপশনগুলোতে যাই। দেখো, খেয়াল করে দেখো। তাহলে ফার্স্টের দিক থেকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে ফুলটা কি। ফুল হলো বলতেছে এই যে প্রজননের জন্য রূপান্তরিত বিটপ, প্রজননের জন্য রূপান্তরিত বিটপ, এই কথাটা মাথায় রাখবে। ফুলের চারটা স্তবক, এটা তোমরা ক্লাস 9-10 থেকে আমরা পড়ছি। তবে সিরিয়ালটা মনে রাখবা। 1 নম্বরটার নাম বৃতি, 2 নম্বরটার নাম দল, 3 নম্বরটার নাম পুংস্তবক, এবং 4 নম্বরটার নাম কিন্তু স্ত্রীস্তবক। তাহলে সিরিয়াল, তোমার যদি কোয়েশ্চেন করি যে চতুর্থ স্তবকের নাম কি, তৃতীয় স্তবকের নাম কি, সেটা কিন্তু সিরিয়ালটা মাথায় রাখতে হবে, তাই না? এবং এটাই হচ্ছে প্রথম দিক থেকে আমাদের লাগবে। এবং খেয়াল করে দেখো, আমরা যদি কিছু এমসিকিউ এখান থেকে দেখে ফেলি যে কি কি কোয়েশ্চেন আসছে, খেয়াল করে দেখো অলরেডি কিন্তু আমরা একটা জিনিস পড়ে ফেলছি, যেটা কি, এ দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে একটা কোয়েশ্চেন, আবৃতবীজ উদ্ভিদের
যৌন প্রজনন কোন ধরনের, আমি শিখাইছি কিন্তু যে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে দেখো উগামাস হবে, বাকি অ্যানাইসোগেমাস কেন হবে না, আইসোগেমাস কেন হবে না, এটা কিন্তু তোমরা জানো, ব্যাখ্যা জানো। বলছে ফুল কিসের রূপান্তর, আমরা পড়লাম না, ফুল হচ্ছে এই যে বিটপ, প্রজননের জন্য রূপান্তরিত বিটপ, তাই না? তাহলে এটা আশা করি বুঝছো। এবং একটা ফুলের, আদর্শ ফুলের কয়টা অংশ, আমরা 4টা স্তবক পড়লাম না, ফার্স্টের দিক থেকে হচ্ছে বৃতি, তারপর হচ্ছে দল, পুংস্তবক এবং স্ত্রী স্তবক। দেখো এগুলো কিন্তু বিভিন্ন ভার্সিটিতে এই ধরনের কোশ্চেনগুলো এসে গেছে, তাহলে ইম্পর্টেন্সটুকু বুঝতে পারছো। এবং এইভাবে কিন্তু কোশ্চেন হয়েছে যে দেখো যে ফুলের তৃতীয় স্তবক কোনটি, তোমাকে কিন্তু বলছি আমি অলরেডি, তৃতীয় স্তবক হচ্ছে যে পুংস্তবক, তাই না? তাহলে এই কথাগুলো কিন্তু ইজিলি পারা যাবে, এই এমসিকিউ গুলো আমরা পারবো। এখন আমরা এই অধ্যায়ের ভিতরে আরেকটু ডিপে ঢুকবো, সেটা হচ্ছে আমরা আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন পড়তেছিলাম। তাহলে দুইটা বিশেষ অংশ গঠিত হইতে হবে, একটা হচ্ছে পুং গ্যামেটোফাইট, আর একটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট। তো পুং গ্যামেটোফাইট তৈরি করতে হবে আমাদের, আর স্ত্রী গ্যামেটোফাইট, তো সেটা কিভাবে তৈরি হবে খেয়াল করে দেখো, আমরা একটু রিভিশন দিয়ে আসি আগে। তো এটা একটা ফুল, ঠিক আছে, এটা একটা ফুল। তো এই ফুলের, ঠিক আছে, সবাই কমেন্ট করতে থাকবা, আমি কিন্তু ওই যে এমসিকিউ গুলো ধরছি যেগুলো, এগুলো কিন্তু পরবর্তীতে আবার তোমাকে রিক্যাপসুলেট করার জন্য আবার কিন্তু এইগুলো থেকে এমসিকিউ ধরবো। খেয়াল করে দেখো, আমরা শুরু করি। এখানে জিনিসটা যেটা বলতেছি যে হচ্ছে ধরো এইটা ফুল, তো এই ফুলের ক্ষেত্রে এই কিন্তু সেই পুংস্তবক আমাদের দরকার। এখন আমি বলতেছি ফার্স্টে আমরা পুংস্তবক বানাবো, তারপরে স্ত্রী স্তবকের মধ্যে কিভাবে ডিম্বাণুটা তৈরি হবে সেটা শিখবো, এই দুইটা বিষয় শিখতে হবে। তো এটাকে কেটে নিয়েছি আমরা, এখানে কেটে নিলাম ধরো, তাই না? তো কেটে নেওয়ার পরে এই যে পুংস্তবক, এর দেখো কি কি আছে, পুংদণ্ড, হ্যাঁ, উপরেরটা আমাদের মেইন দরকার, সেটা হচ্ছে পরাগধানী। এবং এই পরাগধানীটা তোমরা করে, এটা পরাগধানী, তো এটা যদি আমরা কেটে ফেলি এরকম ভাবে, কেটে উপর থেকে দেখি, তাহলে অনেকটা এরকম দেখো 4 কোণা মতো দেখা যাবে, তাই না? তো এটা 4 কোণার মতো দেখা যাবে। এবং এই 4 কোণার ক্ষেত্রে তুমি দেখো 4 কোণার চারপাশে বিভিন্ন ধরনের কোষ আছে। তো প্রত্যেক কোণা কোষের মাঝের দিকের কিছু কোষ থাকবে, সেই কোষগুলার মনে পড়তে হবে হচ্ছে, এই কোষগুলার ক্ষেত্রে মনে রাখবা, এই কোষগুলার নিউক্লিয়াস আকারে বড়। আর নিউক্লিয়াস যদি আকারে বড় হয়, আশেপাশের জন্য জায়গা কমে গেল, তাহলে কি সাইটোপ্লাজম হবে ঘন। এই কোষগুলাকে বিশেষ একটা নাম দিব, সেটার নাম হলো আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষ, তাহলে কাকে আর্কিস্পোরিয়াল কোষ বলে? আমি বললাম যে পরাগধানীর যে অংশটুকু যদি আমরা কেটে দেখি মাইক্রোস্কোপের নিচে, দেখবো 4 কোণার প্রান্তের দিকে, হ্যাঁ, যে প্রত্যেক কোণার মাঝের দিকের কিছু কোষগুলো নিউক্লিয়াস আকারে বড়, সাইটোপ্লাজম ঘন। তাহলে এমসিকিউতে যখন আর্কিস্পোরিয়ালের বৈশিষ্ট্য আসবে, তাহলে কোষটা কিন্তু সিম্পল কথা মনে থাকবে, এই ছবিটা মাথায় রাখবে যে হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে বড়, সাইটোপ্লাজম ঘন, তাদেরকে আমরা বলবো হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। তো সবাই কমেন্ট করো যে আর্কিস্পোরিয়াল কোষের বৈশিষ্ট্যটা কি, নিউক্লিয়াস আকারে বড় এবং সাইটোপ্লাজম ঘন, এই কথাটুকু লেখো। এবং এই যে আর্কিস্পোরিয়াল কোষ আমরা যেটা বলতেছি, এই আর্কিস্পোরিয়াল কোষগুলো বিভাজিত হয়ে 2 ধরনের কোষে পরিণত হবে। একটা কোষকে আমরা বলতেছি হচ্ছে দেয়াল কোষ, যেটা মাইটোসিস ডিভিশনের মাধ্যমে তৈরি হবে। দেয়াল কোষ, দেয়াল মানে কি স্তর, তো এই বাইরের দিকে প্রাচীর, এই প্রাচীর তৈরি হবে। তো এই প্রাচীর আছে 3 থেকে 5টা, এটা আমরা শিখবো, আবার রিভিশন দিব, 3 থেকে 5টা আছে, বুঝতে পারছো? তো দেয়াল কোষ এটা কিন্তু মাইটোসিসের মাধ্যমে তৈরি হচ্ছে, তাহলে এটা ডিপ্লয়েড, বুঝতে পারছো, 2n লেখা আছে। আরেক ধরনের হইতে পারে আর্কিস্পোরিয়াল কোষ দিয়ে, সেটা হচ্ছে তোমার জনন মাতৃকোষ। আমরা শিখছি না মিওসিস কোষ বিভাজন কোথায় হবে বলতো, জনন মাতৃকোষ। তাহলে জনন মাতৃকোষ আর্কিস্পোরিয়াল কোষ থেকে মাইটোসিস প্রক্রিয়া আগে বিভাজিত হয়ে জনন মাতৃকোষ তৈরি হবে। আর এই জনন মাতৃকোষ থেকে মিওসিস বিভাজন হবে, মিওসিস বিভাজন। তো মিওসিস বিভাজনে কয়টা কোষ তৈরি হয় জানো, কিন্তু একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়। এবং 4টা কোষের ক্ষেত্রে প্রত্যেকে কি হবে বলতো, হ্যাপ্লয়েড। তাহলে এইগুলা হচ্ছে পরাগরেণু। তাহলে খেয়াল করে দেখো, আমি বলছিলাম এখান থেকে আসছিলাম কিন্তু, যে আর্কিস্পোরিয়াল কোষ, তাহলে আর্কিস্পোরিয়াল কোষ 2 ধরনের ভাগে ভাগ হইতে পারে। একটা হচ্ছে দেয়াল কোষ, যেটা পরাগধানীর প্রাচীরটা গঠন করবে। প্রাচীরের সংখ্যা কত বললাম, 3 থেকে 5 স্তর বিশিষ্ট, এটা বললাম। এবং আরেক ধরনের কোষ বললাম যে জনন মাতৃকোষ তৈরি করবে, এবং সেই জনন মাতৃকোষ থেকে পরবর্তীতে লাস্টে যে পরাগ রেণু তৈরি হবে, বুঝতে পারছো, এই পরাগ রেণু তৈরি হবে। তাহলে 2 ধরনের 2টা কাজ। এবং এই জিনিসটাই আমরা একটু রিভিশন দিয়ে আসি, খেয়াল করে দেখো।
তাহলে এখানে দেখো এই পরাগরেণু পরিস্ফুটনের কথা বলছে এখানে, এবং এইখানে কিন্তু ফার্স্টের দিক থেকে আমাদের মাস্টার বুকে লেখা আছে। দেখো এইখান থেকে বৈশিষ্ট্যটুকু আমাদের জানতে হবে যে আর্কিস্পোরিয়াল কোষের সাইটোপ্লাজম কি, ঘন, নিউক্লিয়াস বড়, আমরা শিখছি না। এবং আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে, খেয়াল করে দেখো, এই দেখো জনন মাতৃকোষ তৈরি হবে এবং পরিধির দিকে কি তৈরি হবে, দেয়াল কোষ তৈরি হবে, দেয়াল কোষ তৈরি হবে। তো দেয়াল কোষ থেকে দেন কি হবে আমি শিখালাম, কেবলই বললাম যে দেয়াল কোষ মানে পরাগধানীর দেয়াল তৈরি করবে, মানে কি প্রাচীর গঠন করবে। প্রাচীরটার স্তর মনে রাখতে হবে, প্রাচীরটার স্তর কয়টা, প্রাচীরটার স্তর হচ্ছে 3 থেকে 5 স্তর বিশিষ্ট, 3 থেকে 5 স্তর বিশিষ্ট, মনে থাকবে কথাটা, 3 থেকে 5 স্তর বিশিষ্ট। এবং এই যে 5 স্তরের মধ্যে সবচেয়ে ভিতরের স্তরেরটার নাম কি বলতো, ট্যাপেটাম। সবচেয়ে ভিতরের স্তরের নাম ট্যাপেটাম, সবচেয়ে ভিতরের স্তরের নাম কি বলতো, ট্যাপেটাম, এটা মাথায় রাখবা। তাহলে 3 থেকে 5 স্তর, তার সবচেয়ে ভিতরের স্তরটার নাম হলো ট্যাপেটাম। ক্লিয়ার? তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো, তাহলে এইটা আমরা দেখলাম যে 2 ধরনের বিষয়, 3 থেকে 5 স্তর, এটা কমেন্ট করবা সবাই। এবং এই ট্যাপেটাম সম্বন্ধে আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এই ট্যাপেটামটা বিগলিত হয়ে, দেখো ট্যাপেটামটা যদি বিগলিত হয়, ট্যাপেটামটা বিগলিত হয়ে কিন্তু পরাগরেণুর পুষ্টিটা দিবে। তাহলে পরাগরেণু পুষ্টি দিবে কি, ট্যাপেটাম বিগলিত হয়ে পরাগরেণু পুষ্টি দিবে, মনে থাকবে কথাটা। তাহলে এই কথাটুকু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তরটার নাম হলো ট্যাপেটাম এবং 3 থেকে 5 স্তর বিশিষ্ট, এই কথাটুকু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এখন পরাগরেণু সম্বন্ধে আমাদের কিন্তু একটা কথা পড়তে হবে, পরাগরেণু সম্বন্ধে। সেটা কি দেখো, পরাগরেণু সম্বন্ধে আমরা একটু কথা পড়ে আসি। এইটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে পরাগরেণু তৈরি করলাম, তা পরাগরেণুতে দেখো কয়েকটা তথ্য আমাদের পড়তে হবে। সেটা হচ্ছে পরাগরেণুতে খেয়াল করে দেখো যে এর কিন্তু 2টা স্তর আছে, দেখা যাচ্ছে কিনা, 2টা স্তর আছে, বাইরের একটা স্তর আর ভিতরে আরো একটা স্তর। বাইরের যে স্তর তাকে আমরা বলছি হলো এক্সাইন, বাইরের যে স্তর তাকে আমরা কি বলতেছি, এক্সাইন। আর ভিতরের যে স্তর তাকে আমরা বলছি হলো ইনটাইন, এক্সাইন আর হচ্ছে ইনটাইন। এবং ভিতরের দিকে দেখো 2 ধরনের নিউক্লিয়াস আছে, একটা সাইজে ছোট, একটা পরাগরেণু নিয়ে পড়তেছে, সাইজে ছোট যেটা, সেটা কি জনন নিউক্লিয়াস, আর সাইজে যেটা বড় সেটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। নালিকা মানে বুঝতেই পারছো, পরবর্তীতে নলটা তৈরি হবে। এই পরাগ নালিকাটা কি কাজে লাগবে এটা আমরা পরবর্তীতে কিছুক্ষণ পরেই বুঝতে পারবো। আর জনন নিউক্লিয়াস যেটা, জনন নিউক্লিয়াস যেটা, সেটা দেখো 2টাতে ভাগ হয়েছে, 2টা পুংগ্যামিটে, মাথায় রাখবা। তাহলে জনন নিউক্লিয়াস কয়টা পুংগ্যামিটে ভাগ হবে, 2টা। তাহলে সিম্পল কথা। এবং এখানে দেখো অনেকগুলো পরাগরেণুতে অনেকগুলো ছোট ছোট পোর্স থাকবে, এই পোর্স গুলোকে আমরা বলি জার্ম পোর, জার্ম পোর, যার সংখ্যা 20টা, যার সংখ্যা 20টা। তাহলে এই ছবিটা কি বোঝা গেল বিষয়টা? আমরা ফার্স্টের দিক থেকে বলছি যে হচ্ছে মানে আমাদের পুং গ্যামেটোফাইট তৈরি করতে হবে, এবং এই পুং গ্যামেটোফাইটের ক্ষেত্রে আমরা কিন্তু পড়ে আসলাম যে ফার্স্টে হচ্ছে এদিক থেকে আমরা অনেক কিছু কিন্তু পড়ে আসছি, যে ফার্স্টের দিক থেকে আমাদের এখানে পরাগধানী গঠন তৈরি করছি, পরাগধানী গঠনের ভিতরে 3 থেকে 5টা স্তর, এটা পড়লাম, তাই না? এবং এখানে দেখো সিম্পল কয়েকটা কথা লেখা আছে, আমরা কেবলই যেটা দেখলাম যে হচ্ছে এই যে পরাগরেণুর যে কথাটা। তাহলে পরাগরেণুর বাইরের যে স্তর, বাইরের যে স্তর তাকে আমরা কি বলবো, যে বাইরের যে স্তর তাকে বলবো এক্সাইন, তাই না? আর ভিতরের স্তর সেটাকে বলবো ইনটাইন। তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এক্সাইন এর মানে গাঠনিক উপাদানটা কি। এর এক্সাইনের উপাদানটা হলো স্পোরোপোলেনিন, স্পোরোপোলেনিন। আর ইনটাইন তৈরি হয়েছে হচ্ছে সেলুলোজ দিয়ে। জাম্পোর কয়টা, 20টা। শিখলাম না কেবলে? তাহলে সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। আমি তোমাকে বললাম, তাহলে এখানে খেয়াল করে দেখো, সবাই কমেন্ট করো যে বাইরের স্তরের নাম কি, পরাগ রেণুর সব বাইরের স্তরটার নাম কি। বাইরের স্তরের নাম হলো এক্সাইন। এবং তোমার বললাম যে গাঠনিক উপাদানটা কি, স্পোরোপোলেনিন। ইনটাইন কি, ইনটাইন হচ্ছে সেলুলোজ। কমেন্ট করো ভিতরের উপাদানটা কি দিয়ে তৈরি হয়েছে, সেলুলোজ, ইনটাইন। এক্সাইন তৈরি হয়েছে হচ্ছে স্পোরোপোলেনিন। আর জাম্পোর কয়টা, 20টা। তাহলে দেখো এই যে জাম্পোর তৈরি হয়েছে, আমরা তোমাকে কিন্তু বললাম যে একটা কোষ থেকে, খেয়াল করে দেখো এই যে পরাগরেণু গুলার ক্ষেত্রে তৈরি হওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু বললাম যে এখানে কিন্তু একটা কোষ থেকে, মনে করো যে জনন মাতৃকোষ থেকে 4টা কোষ তৈরি হবে, যেহেতু 4টা কোষ তৈরি হবে, একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হবে, 4টা, তাই না? 4টা কোষ তৈরি হবে।
ওই যে মিওসিস বিভাজন না, তাহলে 4টা পরাগরেণু তৈরি হবে। এখন এই 4টা পরাগরেণু কি হইতে পারে বলতো? কেউ অনেক সময় হচ্ছে একসাথে হয়ে থাকতে পারে, একসাথে হয়ে থাকতে পারে। এই একসাথে হয়ে থাকার উপায়টাকে আমরা বলি হচ্ছে পলিনিয়াম। এই একসাথে হয়ে থাকাকে কি বলি? পলিনিয়াম। মনে থাকবে কথাটা, পলিনিয়াম। তাহলে এই অ্যান্সারগুলো একটু দেওয়ার চেষ্টা করো তো। দেখো সিম্পল কয়েকটা জিনিস আমরা বারবার যা পড়ছি তাই অ্যান্সার। যে পরাগরেণুর বাইরের স্তর পেয়েছি, তাহলে অ্যান্সার কি হবে? কমেন্ট করো। বারবার বাইরের স্তর বলেছি, তাহলে কয়টা হবে বলো তো? এক্সাক্ট। দেখো খেয়াল করে দেখো, একটু চিন্তাধর্মী কোশ্চেন দিয়েছে, বোর্ড পরীক্ষার একটা কোশ্চেন, তাই না? বলতেছে যে পরাগ মাতৃকোষ মানে আমরা যেটা জনন মাতৃকোষ বলছি না, জনন মাতৃকোষ, এই জনন মাতৃকোষ 25টা বলে দিয়েছে। আমি কিন্তু তোমাকে বললাম, তাহলে বলতেছে পরাগরেণু কতটি তৈরি হবে? তা তোমাকে বললাম তো একটা জনন মাতৃকোষ থেকে কয়টা তৈরি হবে? 4টা। তাহলে অ্যান্সার কি হবে বলো তো? 4 × 25 মানে 100টা অ্যান্সার। বুঝতে পারছো মনে হয়? মনে আছে যে হচ্ছে বলেছিলাম পরাগরেণুর সবচেয়ে ভিতরের স্তর, তার নাম কি ছিল বলো তো? ট্যাপেটাম। এবং ট্যাপেটামটাই কিন্তু পরাগরেণুর পুষ্টি প্রদান করে, পরাগরেণুর পুষ্টি প্রদান করে। মনে আছে ইনটাইনের উপাদানটা কি ছিল? ইনটাইন আমি বলছিলাম দুটো, তোমরা লিখছো অনেকে। দেখো এক্সাইনের রাসায়নিক উপাদান হবে হচ্ছে স্পোরোপোলেনিন, আর ইনটাইনের রাসায়নিক উপাদান হবে হচ্ছে সেলুলোজ, তাই না? তোমাদেরকে কোশ্চেন করছি যে জার্মপোর কয়টা? অ্যান্সার কি হবে? দেখো 20টা। তাহলে খেয়াল করে দেখো যে আমরা মানে বিভিন্ন ভার্সিটিতে আসছে, বিভিন্ন বোর্ড পরীক্ষার কোশ্চেনে আসছে, গুরুত্বপূর্ণ কিন্তু অ্যান্সার আমরা একটু পেরে গেলাম এখান থেকে, তাই না? তাহলে জিনিসটা সহজ না? একটু মানে বারবার দেখো, এটা দেখলে ভালো কিন্তু বোঝা যাচ্ছে জিনিসটা সহজ কিন্তু, তাই না? তাহলে এদিক থেকে আমরা দেখো খেয়াল করে দেখো, এভাবে টোটাল পুং গ্যামেটোফাইটটা তৈরি করে ফেললাম। আমরা বলেছিলাম 2টা জিনিস তৈরি করব, এক পাশে পুং গ্যামেটোফাইট এবং অপর পাশে হচ্ছে আমরা স্ত্রী গ্যামেটোফাইট তৈরি করব। স্ত্রী গ্যামেটোফাইটটা কেমন কি তৈরি করবো তা একটা দেখে আসি। খেয়াল করে দেখো, স্ত্রী গ্যামেটোফাইটের ক্ষেত্রে এই যে স্ত্রী প্রজনন অঙ্গের গুরুত্বপূর্ণ একটা অংশ হলো এটা। তো এই টোটালটা দেখো, একটা ডিম্বকটা কেমনে তৈরি হবে সেটা আমরা দেখাই এখানে, ঠিক আছে? তো স্ত্রী প্রজনন অঙ্গের মধ্যে খেয়াল করে দেখো, আমরা 3টা কথা এখান থেকে দেখবো ফার্স্টের দিক থেকে। এটা হলো টোটাল একটা ডিম্বক। তো ডিম্বকের গঠনের মধ্যে কি কি উপাদান আছে সেটা আমরা দেখতে হবে। স্ত্রী গ্যামেটোফাইট তৈরি করব, তার ক্ষেত্রে কি কি উপাদান আছে দেখো, খেয়াল করে দেখো। এখানে একটা ডিম্বক রন্ধ্র আছে, তাই না? এবং ভিতরের দিকে দেখতেছো অনেকগুলো কোষ আছে না, অনেকগুলো ছোট 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 কোষ দেখা যাচ্ছে না? এটাকে কি বলবো বলো তো? ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস। ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস। দেখো এই অংশটুকুর নাম কি? ডিম্বক মূল। এই অংশটার নাম কি? ডিম্বক মূল। যে পাশে ডিম্বক রন্ধ্র থাকবে তার বিপরীত পাশে কি থাকবে? ডিম্বক মূল থাকবে। নিউসেলাস টিস্যুর কথা বললাম। এবং এই নিউসেলাস টিস্যু বা ভ্রূণ পোষক টিস্যু থেকে আমাদের মূলত এই স্ত্রী গ্যামেটোফাইট তৈরি করতে হবে। এই যে অংশ, এটা হচ্ছে ভ্রূণথলি। এই ভ্রূণথলির গঠনটাই আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আর এই পাশের যে বোটার মতো ন্যায় অংশ, এটাকে আমরা বলতেছি ডিম্বক নাড়ি। ডিম্বকের বোটা যেটা, ডিম্বক নাড়ি। আর এটাকে বলতেছে হলো ডিম্বক নাভি। গঠনটা তোমাকে জানতে হবে, দেখে দেখে কোনটা কি একটু মাথার মধ্যে মনে রাখো। কারণ এই জিনিসগুলা কিন্তু শুধু বাংলা নাম পড়লে হবে না, আমরা কিছুক্ষণ পরে এর ইংলিশ নাম দেখাবো। যেমন খেয়াল করে দেখো এর ইংলিশ নামটা কি হবে। যেমন এখানে আমরা যদি বলি এই যে ডিম্বক মূল যেটা, ঠিক আছে, এই ডিম্বক মূলের প্রত্যেকটার ইংলিশ নাম আমরা দেখাবো। ডিম্বক মূলের ইংলিশ নাম তোমার কিছুক্ষণ পরে জানতে হবে, যে এটার ইংলিশ নাম হলো ক্যালাজা, ক্যালাই পড়েছে আর কি। হ্যাঁ, এটা যেমন নিউসেলাস, এগুলো আমরা দেখবো। তাহলে আগে স্তরগুলো চিনে আসতে হবে যে কোনটা কি, তাই না? তো সেটা আমরা একটু দেখে আসি কোনটা কি। দেখো আমাদের কি কি পড়তে হবে, আমরা মাস্টার বুক থেকে একটু দেখে আসি কি কি পড়তে হবে। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা এক্ষুনি বসেই দেখো সমাধান করলা, তাই না? এখন পুং গ্যামেটোফাইট, এখানে একটা কোশ্চেন দিয়েছে, এটা একটু বলো তো অ্যান্সারটা পারো কিনা, যে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটা? পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, তো গ্যামেটোফাইটের ফার্স্টে যে হ্যাপ্লয়েড তৈরি হলো, ফার্স্টে কি পরাগরেণু তৈরি হলো, তাই না? পরাগরেণু হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। মনে থাকবে কথাটা? চলে আসো নিচের দিকে, নিচের দিকে তোমাকে একটা স্পেশাল কথা আছে, এটা একটু আমরা একটু এমসিকিউ আকারে মনে রাখবো। কি বলতো সেটা? এখানে বলতেছে ডিম্বক থেকে একটা আয়ন নিঃসরিত হয়, সেটা কি বলতো? ক্যালসিয়াম আয়ন। মনে রাখো,
ডিম্বক থেকে একটা আয়ন নিঃসরিত হয়, সেটা কি? ক্যালসিয়াম আয়ন। সবাই কমেন্ট করো, ডিম্বক থেকে একটা আয়ন নিঃসরিত হয়, সেটাকে কি বলা হয়? ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়াম আয়ন, কমেন্ট করো, ক্যালসিয়াম আয়ন, তাই না? তাহলে দেখো এই কোশ্চেন কিন্তু বোর্ড পরীক্ষা আসছে, ফাও কাছে বলতেছি না। তাহলে ডিম্বক, গর্ভাশয় বা ডিম্বক থেকে একটা আয়ন নিঃসরিত হয়, সেটা হচ্ছে ক্যালসিয়াম। তোমাদেরকে একটা ইংলিশ শেখাই দিই, সেটা হলো আমরা অনেকে বলি, দেখো গর্ভাশয়, গর্ভাশয় যা আসলে গর্ভাশয় যা ডিম্বাশয় তাই। তাহলে একটা হচ্ছে গর্ভাশয়, এটাকে আমরা কিন্তু ডিম্বাশয়ও বলি, একই কথা, ঠিক আছে? ডিম্বাশয়। তা গর্ভাশয় এর ইংলিশ হবে হচ্ছে কিন্তু ওভারি। ওভারি তোমরা কিছুদিন আগে তো মানব জীবন ধারাবাহিকতা অধ্যায় করলা, ঠিক আছে? তাহলে গর্ভাশয় এর হচ্ছে মানে এখানে কি পড়ছো? ওভারি। আর আরেকটা জিনিস জানতে হবে, ডিম্বক এর ইংলিশ কি বলতো? ওভিউল। ডিম্বকের ইংলিশ হচ্ছে ওভিউল। আরেকটা শিখবো, সেটা হচ্ছে ডিম্বাণু, এর ইংলিশ কি বলতো? ওভাম। ওভাম, তাই না? তাহলে এই তিনটা জিনিস, কোনটা ওভারি কোনটা ওভিউল, অনেক সময় চালাকি করে ইংলিশ দিয়ে দিল, তখন তুমি কি করবা? এইটা একটু মাথায় রাখবা যে ওভারি। সবাই এটা কমেন্ট করো যে তিনটা কথা আমরা বললাম, হোয়াট ইজ ওভারি, হোয়াট ইজ ওভিউল, হোয়াট ইজ ওভাম। সবাই কমেন্ট করো যে ওভারি মানে কিন্তু গর্ভাশয়, ওভিউল মানে কিন্তু ডিম্বক, আর ওভাম মানে হচ্ছে ডিম্বাণু। মনে থাকবে কথাটা, এটা মাথায় রাখো। আচ্ছা, তাহলে আমরা বললাম যে ডিম্বাশয় থেকে কিন্তু যে ক্যালসিয়াম আয়ন নিঃসরিত হয়, তাই না? ক্যালসিয়াম আয়ন নিঃসরিত হয়। চলে আসো আমরা ডিম্বকের পরিস্ফুটন জানবো। তো ডিম্বকের পরিস্ফুটনের ক্ষেত্রে দেখো, তোমাকে এইখানে আমাদের মাস্টার বুকে এই যে আমরা যেটা বলতেছিলাম যে অনেকগুলো ইংলিশ শিখতে হবে, তাহলে এইটা কি বুঝতে পারছো তোমরা? এই দেখো ডিম্বক মূল, এখানে কি লেখা আছে দেখো? ক্যালাজা, তাই না? যেটা নিউসেলাস মানে কি? ভ্রূণ পোষক টিস্যু। এ দেখো ডিম্বক নাড়ি মানে ফিউনিকুলাস, ডিম্বক নাভি মানে হচ্ছে হাইলাম। তাহলে শুধু এটা জানলেই হবে না, সাথে ইংলিশটাও জানতে হবে, ঠিক আছে? দেখো বোটার ন্যায় অংশটার নাম কি? ডিম্বক নাড়ি, ঠিক আছে? ডিম্বক নাড়ির সাথে যুক্ত অংশটার নাম কি? ডিম্বক নাভি। কিন্তু ইংলিশ দিয়ে দিবে কিন্তু বারবারই, মানে লিখে দিবে হাইলাম, না মানে ইংলিশে না লিখে দিবে এমন হাইলাম। বোঝা গেল কথাটা? ত্বক দিয়ে ঘেরা ডিম্বকের প্রধান টিস্যুকে কি বলা হয়? নিউসেলাস, তাই না? এরকম কথা লিখে দিবে কিন্তু, তাই না? তাহলে এইবার আর ডিম্বক ত্বক কয় স্তর বিশিষ্ট? দেখো 2 স্তর বিশিষ্ট। ডিম্বক ত্বক কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। তাহলে এই কথাগুলো শিখতে হবে। ইংলিশ শেখার পরে তোমাকে যেটা শিখতে হবে, এবার খেয়াল করে দেখো, আমরা এখান থেকে কিভাবে আমাদের এই যে ভ্রূণ থলিটা তৈরি করব, এটা একটু খেয়াল করে দেখতে হবে। মনে রাখো, সেটা হচ্ছে এই যে ভ্রূণ পোষক টিস্যু আমরা দেখছি না, তার নাম হলো নিউসেলাস। এই নিউসেলাস মানে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটা কোষ। নিউসেলাস মানে এখানে দেখো অনেকগুলো কোষ আছে, অনেকগুলো কোষের মধ্যে এই যে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটা কোষ কিন্তু এই ভ্রূণথলিটা গঠন করবে। নিউসেলাস যেটা ভ্রূণ পোষক টিস্যু অনেকগুলো আছে, তার মধ্যে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটা কোষ ভ্রূণথলি গঠন করবে। তাহলে সেই ভ্রূণথলি কেমনে গঠিত হবে আমরা একটু দেখি। ভ্রূণথলি গঠিত করবে, ঠিক আছে? তো ওই ভ্রূণথলিটা কেমনে গঠিত হয় আমাদের এটা জানতে হবে। খেয়াল করে দেখো, এইটা এখানে আছে, খেয়াল করে দেখো। তাহলে ভ্রূণথলির দেখো, খেয়াল করে দেখো, ওই যে ভ্রূণথলির নিউসেলাসের একটা কোষ কিন্তু হলো এইটা। মনে করো ধরো ডিম্বক রন্ধ্রের একটা কোষ হলো এইটা, সেই কোষটা দেখো মিওসিস বিভাজন হয়েছে। তো মিওসিস বিভাজন হইলে কয়টা কোষে পরিণত হবে? 4টা। মিওসিস কোষ বিভাজন হলে কয়টা কোষে পরিণত হবে? 4টা। কিন্তু এই যে এটা ছিল জনন মাতৃকোষ, তাহলে এটা কিন্তু ডিপ্লয়েড ছিল। এখান থেকে তৈরি হয়েছে 4টা স্ত্রী রেণু, 4টা স্ত্রী রেণু। এগুলো কিন্তু সবাই মিওসিস বিভাজনের মাধ্যমে হয়েছে বলে এগুলো সবাই হ্যাপ্লয়েড। তাহলে তোমার যদি কোশ্চেন হয় যে হচ্ছে যে জনন মাতৃকোষ থেকে কয়টা স্ত্রী রেণু তৈরি হয়? 4টা। তাহলে এইটা হলো তোমাকে পড়তে হবে গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটি? তাহলে তুমি বলবা হচ্ছে স্ত্রী রেণু। তোমার কি মনে আছে বলেছিলাম পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটা? সেটা ছিল পরাগ রেণু। আর স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ হচ্ছে স্ত্রী রেণু। তাহলে সবাই এই অ্যান্সারটা লিখো, যে সবাই এইটা কমেন্টটা করবা যে স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটা? স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটা? স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ কিন্তু হচ্ছে স্ত্রী রেণু। মনে থাকবে কথাটা?
অনেকে কমেন্ট করতেছে, তাসলিমা খাতুন, হুমায়রা জামান, হ্যাঁ, রুহি কমেন্ট করতেছে, ধন্যবাদ আপু, এই কমেন্ট করতে থাকো। খেয়াল করে দেখো, তাহলে এই যে 4টা স্ত্রী রেণু ছিল না, এটা কিন্তু স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ, আর আমরা শিখলাম পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ হলো পরাগরেণু। এই যে 4টা স্ত্রী রেণুর মধ্যে দেখো 3টা নষ্ট হয়ে যাবে আর একটা থাকবে। সেই একটার মধ্যে ফার্স্টেতে একটা নিউক্লিয়াস ছিল, কিন্তু নিউক্লিয়াসের বারবার বিভাজন হবে, বারবার মাইটোসিস হচ্ছে। দেখো এই একবার মাইটোসিস হয়ে 2টা পরিণত হলো, তারপর 2টা 2 কোণায় চলে গেল, তারপরে খেয়াল করে দেখো পরপর 2বার আবার মাইটোসিস হচ্ছে। প্রত্যেক কোণায় একবার মাইটোসিস হলে 2টা তৈরি হবে, আবার একবার মাইটোসিস হলে প্রত্যেক পাশে 4টা তৈরি হলো। এই যে কথাটা বললাম তোমাকে যে 4টা তৈরি হলো, তাহলে 4টা মোট 8টা নিউক্লিয়াস আছে, 8টা নিউক্লিয়াস আছে। তাহলে নর্মালি যত সব উদ্ভিদ আছে সেগুলোতে কিন্তু এই প্রক্রিয়ায় হয়, এই প্রক্রিয়ায়, ঠিক আছে। মোট 8টা নিউক্লিয়াস আছে। এই 8টা নিউক্লিয়াসের মধ্যে দেখো 2 পাশ থেকে 2টা চলে আসবে মাঝে, তাকে আমরা বলবো মেরু নিউক্লিয়াস। তাহলে 2 পাশে 3টা করে থেকে গেল। এই 3টা করে যেগুলো থাকবে সেগুলা থেকে তৈরি হবে, দেখো একটা তৈরি হবে ডিম্বাণু, মানে এক পাশে যে পাশে ডিম্বক রন্ধ্র থাকবে, মানে মনে রাখবা এই পাশে কিন্তু ডিম্বক রন্ধ্র আসবে। সে ডিম্বক রন্ধ্র যে পাশে থাকবে, সে পাশে একটা হলো ডিম্বাণু থাকবে, তার পাশে 2টা সহকারী কোষ থাকবে। এই সহকারী কোষের ইংলিশ কথাটা জানতে হবে, সিনার্জিড। আজকে বারবার ইংলিশের কথা বলতেছি, কারণটা হচ্ছে কি মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু অনেক ইংলিশ টার্ম দেয়, ঠিক আছে, ইংলিশ টার্ম দেয়, এই জন্য তোমাকে কিন্তু এটা শিখতে হবে। দেখো তাহলে পাশে বললাম যে মাঝখানে একটা ডিম্বাণু আর পাশে 2টা কোষ, এটাকে বলবো সিনার্জিড বা সহকারী কোষ। তাহলে যদি এমসিকিউতে আসে সিনার্জিড কয়টা, সহকারী কোষ বলবে না, বলবে কি সিনার্জিড কয়টা, তাহলে অ্যান্সার কি হবে 2টা। কমেন্টে লেখো যে সিনার্জিড কয়টা, 2টা, মনে থাকবে কথাটা। এবং তাহলে একটা যে ডিম্বাণু বলতেছি আর পাশে 2টো যে সহকারী কোষ, এই 3টাকে একসাথে মিলে আমরা বলবো গর্ভযন্ত্র, মনে থাকবে, গর্ভযন্ত্র বা এগ অ্যাপারাটাস, গর্ভযন্ত্র বা এগ অ্যাপারাটাস। তাহলে একটা ডিম্বাণু এবং 2টা সহকারী কোষ মিলে তৈরি হবে গর্ভযন্ত্র বা এগ অ্যাপারাটাস। এবং যে পাশে গর্ভযন্ত্র থাকবে ঠিক তার অপোজিট পাশে থাকবে 3টা প্রতিপাদ কোষ, 3টা প্রতিপাদ কোষ। তাহলে আমরা 8 নিউক্লিয়াস বিশিষ্ট একটা অবস্থা বানিয়েছিলাম, তার মধ্য থেকে এক পাশে যে পাশে ডিম্বক রন্ধ্র থাকবে সে পাশে থাকবে হলো গর্ভযন্ত্র, এবং গর্ভযন্ত্রের কি থাকবে, একটা ডিম্বাণু আর 2টা হচ্ছে সহকারী কোষ, তাই না। আর ঠিক তার অপোজিট সাইডে যে পাশে গর্ভযন্ত্র থাকবে ঠিক তার অপোজিট সাইডে থাকবে হচ্ছে প্রতিপাদ কোষ। আর মাঝখানে 2 পাশ থেকে 2টা নিয়ে মেরু নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস, অনেকগুলো নাম, মেরু নিউক্লিয়াস, গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াসে পরিণত হবে। এই কথাগুলো কিন্তু জানতে হবে। তাহলে খেয়াল করে দেখো এইটা, তাহলে কয়টা নিউক্লিয়াস আছে স্ত্রী গ্যামেটোফাইটে, একটা কথা। এখানে আরো একটা কথা তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে আমাদের নিউসেলাস কোষ থেকে, দেখো নিউসেলাস কোষ যেটা ছিল 1টা থেকে 4টা তৈরি হয়েছিল, 4টা তৈরি হওয়ার পরে সেটা থেকে 3টা নষ্ট হয়ে কিন্তু একটা থেকে এই যে আমাদের ভ্রূণথলিটা গঠিত হয়েছে, একটা থেকে, বোঝা গেল কথাটা। কিন্তু অনেক উদ্ভিদে নর্মালি 75% উদ্ভিদেই এইভাবে একটা থেকে তৈরি হবে, 75%, এবং তাকে আমরা বলি মোনোস্পোরিক প্রক্রিয়া। মোনোস্পোরিক প্রক্রিয়া আমরা দেখাবো, কে বলি দেখাবো পার্সেন্টেজটা। মোনোস্পোরিক প্রক্রিয়া বলতে এই যে একটা কোষ থেকে তৈরি হয়েছে, যদি 2টা নিউক্লিয়াস থেকে তৈরি হইতো, 2টা নিউক্লিয়াস থেকে এভাবে ভ্রূণথলি গঠিত হইতো, তাহলে তাকে আমরা বলতাম বাইস্পোরিক। তাহলে মোনোস্পোরিক, আমরা যেটা বললাম মোনোস্পোরিক, এটা কত পার্সেন্ট, 75%। আমি বললাম যে যদি 2টা থেকে তৈরি হবে তখন তার নাম হলো বাইস্পোরিক। 3টা হয়ে তৈরি হওয়ার কোনো কিছু নাই। আর আরেক প্রকার আছে, সেটা হচ্ছে 4টা থেকে তৈরি হওয়ার, 4টা থেকে তৈরি হওয়ার, মানে 4টা কোষই ব্যবহৃত হবে তোমার এই ভ্রূণথলি গঠিত হওয়ার, সেটা হচ্ছে তোমার টেট্রাস্পোরিক। টেট্রাস্পোরিক, বোঝা গেল কথাটা, টেট্রাস্পোরিক। তাহলে মোনোস্পোরিক, বায়োস্পোরিক আর টেট্রাস্পোরিক। চলো এটা আমরা দেখলাম, তো এখান থেকে এখন মিলিয়ে আসি, সেগুলো মিলিয়ে আসি। খেয়াল করে দেখো, তাহলে খেয়াল করে দেখো এখান থেকে তোমার যদি কিছু এমসিকিউ দেয়া হয়, দেখো এখানে তোমাকে কিছু এমসিকিউ বলতেছে, যে কি বলছে ফার্স্টে, যে ডিপ্লয়েড স্ত্রীর মাতৃকোষ, যে মানে অর্থাৎ সে জনন মাতৃকোষ বিভাজিত হয়ে কয়টা হ্যাপ্লয়েড স্ত্রীর মধ্যে তৈরি হয়, 4টি। পড়লাম না, কে বলি 4টি, এবং কয়টা নষ্ট হয়ে যায়, 3টা নষ্ট হয়ে যায়।
আর একটা মাত্র কার্যকর থাকে সেটাকে আমরা বলি ডিম্বাণু, তাই না? কথাটা এরকমই। তাহলে খেয়াল করে দেখো এটা, তাহলে এই যে কথাটা তোমার এখানে দেখো, খেয়াল করে দেখো, এখান থেকে একটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেন আছে যে স্ত্রীর মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় কি উৎপন্ন করে? এই যে হ্যাপ্লয়েড স্ত্রীরেণু হবে আনসার, হ্যাপ্লয়েড স্ত্রীরেণু হবে। বুঝতে পারছো কথাটা? তাহলে এই কথাটুকু আমাদের জানতে হবে। এবং এই ডিম্বকটা যে বিশেষ কোষ থেকে সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো? অম্রা। এটা হচ্ছে গতদিন আমরা তো নগ্নবীজ আবৃতবীজ অধ্যায় করছি, ওখানেও বলছি যে ডিম্বক যে বিশেষ কোষ থেকে তৈরি হয় তাকে আমরা বলি অম্রা। এবং এই অম্রাটা কিন্তু আমরা পড়ছি যে অম্রা বিন্যাস, বিভিন্ন ধরনের অম্রা বিন্যাস পড়ছি না? ওই অধ্যায়ের কথা মনে আছে কিনা তোমার? ওই যে সেই এক্সাইল, তাই তো, বেজাল, সুপারফিশিয়াল, অনেকগুলো নাম পড়ছিলাম না? সেরকমই কিন্তু। তাহলে ডিম্বক কোন কোষ থেকে তৈরি হয়? সেটা হচ্ছে অম্রা, তাই না? তাহলে সবাই কমেন্ট করো, ডিম্বক কোন কোষ থেকে তৈরি হয়? সেটা হচ্ছে অম্রা। এ পর্যন্ত বুঝছো কিনা? এ পর্যন্ত কথাগুলো বুঝছো? সিনার্জির দুইটা, তাসলিমা খাতুন, রুহি, হুমায়রা জামান কমেন্ট করতেছো, গুড। ঠিক আছে, তাহলে খুবই গুরুত্বপূর্ণ দুইটা কথা তোমাকে পড়লাম যে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ হবে পরাগরেণু, আর স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ হবে স্ত্রী রেণু। মনে থাকবে কথাটা? এখন চলে আসো, আমি তোমাকে আরো কয়েকটা এমসিকিউ আমরা দেখাই। সেই এমসিকিউর ভিতরে এখানে খেয়াল করে দেখো, তোমাকে কিন্তু এখানে লেখা আছে, দেখো এমব্রায়ো স্যাক বা ভ্রূণথলি। এই ভ্রূণথলিতে একটা কথা লেখা আছে গর্ভযন্ত্র। তোমাকে কে বলে দেখালাম না? গর্ভযন্ত্র কি কি দিয়ে তৈরি হবে? যে একটা ডিম্বাণু আর দুইটা সহকারী কোষ। সহকারী কোষের আরো একটা নাম আমি বললাম, সিনার্জিড, তাই না? প্রতিপাদ কোষ কয়টা থাকবে? 3টা, তাই না? আর মাঝখানে থাকবে সেকেন্ডারি নিউক্লিয়াস, মেরু নিউক্লিয়াস, এভাবে গৌণ নিউক্লিয়াস, এভাবে অনেকগুলো নাম আছে, তাই না? তাহলে খেয়াল করে দেখো এইগুলা থেকে চলো কি কি এমসিকিউ আসছে আমি দেখে ফেলি। ঠিক আছে, এই দেখো এখানে কোশ্চেন আসছে যে ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যু কোনটা? আমরা পড়লাম না নিউসিলাস, কে বলি? ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যু কোনটা? ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যু কোনটা? সেটা হচ্ছে নিউসিলাস, তাই না? আচ্ছা, নিচের কোনটি ডিম্বকের অংশ নয়? নিচের কোনটি ডিম্বকের অংশ নয়? ভ্রূণমূল বলে কিন্তু কিছু পড়িনি আমরা, ঠিক আছে? আমরা ডিম্বক মূল বলে পড়ছি এবং তার ইংলিশও শিখছি, ডিম্বক মূল, ক্যালাজা। এই ক্যালাজা নামটা বারবার আমি কেন মনে রাখতে বলতেছি তার কারণ তুমি কেবলই বুঝতে পারবা। ক্যালাজা মানে ক্যালাই পড়েছে, বিষয়টা এমন, তাই না? তাহলে এইবার দেখো, আর ডিম্বক যে অংশের সাথে ডিম্বক নাড়ি সংযুক্ত থাকে তাকে আমরা বলি ডিম্বক নাভি, বা ইংলিশও শিখছি ফিউনিকুলাস। একটু স্টাইল হয়ে গেল না বিষয়টা, তাই না? তাহলে এইবার তোমাকে যেটা শিখতে হবে এই অধ্যায়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জায়গা, সেটা হচ্ছে এই ডিম্বকগুলার প্রকারভেদ। বিভিন্ন রকম ডিম্বক আছে, তার প্রকারভেদ, তাই না? এখন খেয়াল করে দেখো, ফার্স্টে দেখো এখানেও আমি কিন্তু একই কথা বলবো, ডিম্বকের বিভিন্ন প্রকার প্রকারভেদ আছে। সেটা ডিম্বকগুলো কেমন, মানে ডিম্বক রন্ধ্র কোন দিকে মুখ করে আছে এটার উপর ভিত্তি করে কিন্তু প্রকারভেদগুলো করা হয়েছে। ডিম্বক রন্ধ্র কোন দিকে মুখ করা আছে, বিষয়টা হলো অনেকটা এরকম। তোমাদের বইতে ছবি আছে না? এটা বইটাতে এমন কিন্তু ছবি আছে। যদি ডিম্বক রন্ধ্র উপরের দিকে মুখ করে থাকে তাহলে ঊর্ধ্বমুখী, নিচের দিকে মুখ করে থাকে তাহলে নিম্নমুখী, পাশে মানে মন খারাপ করে পাশের দিকে মুখ করে রয়েছে এমন, তাহলে সেটা হচ্ছে তোমার পার্শ্বমুখী। আর যদি একটু ভ্যাকসাই গেছে আর কি, সহজ কথায় বক্রমুখী। তো এই ডিম্বক তো এই কয় প্রকার আছে, হ্যাঁ? তো এটার উদাহরণ পড়তে হবে তোমাকে, এবং উদাহরণগুলো আমরা একটু খেয়াল করে দেখি। খেয়াল করে দেখো উদাহরণগুলো এখানে, ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী, তাই না? তা এই ঊর্ধ্বমুখী এগুলো আমি মনে রাখবো কেন? মনে রাখবা, মনে করো তুমি এই যে আজকে রিভিউ হইলো, তাই না? রিভিউ পরীক্ষা হইলো, তুমি অনেক বেশি নাম্বার পাচ্ছ, এখন তোমার পাশের জন খুব হিংসায় মরে যাচ্ছে একেবারে, হ্যাঁ, যে ও অনেক উপরের দিকে উঠে যাচ্ছে, বেশি বেশি নাম্বার পাচ্ছ, হিংসায় মনে জলে পড়ে যাচ্ছে। তখন তুমি তারে একটা দিলা, অভিশাপ দিলা, এই তুই নেক্সট গোল পাবি। কি বললাম? তুই নেক্সট গোল পাবি, ঠিক আছে? গোল পাবি। দেখো এই যে অভিশাপ দিয়েছে, ও ঊর্ধ্বমুখী উঠে যাচ্ছে, এই কারণে আমি অভিশাপ দিয়ে ফেলাম, গোল পাবি। গোল পাবিতে কি হবে দেখো, কতবার বিভিন্ন জায়গায় কিন্তু কোশ্চেন আসছে এটা দিয়ে, আমরা কিছু দেখবো সাথে সাথে। তাহলে খেয়াল করে দেখো ঊর্ধ্বমুখী, এটা ক্ষেত্রে কি? তাহলে গোল পাবি মানে গোলমরিচ, পান, বিষ কাটালি, তাই না? ঠিক আছে, এইবার দেখো খেয়াল করে দেখো, এইবার তাহলে ও তুমি এমন অভিশাপ দিয়েছো, ও আস্তে আস্তে আর ঊর্ধ্বমুখী উঠতে পারতেছে না, একেবারে নিম্নমুখী চলে গেছে। তাই না? একটা কথা আছে, তোমার কিন্তু কোশ্চেন আসবে, আদর্শ প্রকৃতির ডিম্বক কোনটা? সেটা হচ্ছে নিম্নমুখী। আদর্শ প্রকৃতির ডিম্বক কোনটা? নিম্নমুখী।
তাহলে এই দেখো, খেয়াল করে দেখো, তোমাকে আমি বারবার এখানে যে ইংলিশ নামগুলো দেওয়া হয়েছে একেবারে ফাও দেওয়া হয় নাই কিন্তু, এই ইংলিশ নামও কিন্তু পড়বা, আমি বারবারই বলতেছি, মানে যেগুলাতে বোল্ড করে ইংলিশ দেওয়া আছে বইতে সেগুলো কিন্তু পড়তে হবে। খেয়াল করে দেখো, অ্যাট্রোফাস, অ্যানাট্রোফাস, এই যে অ্যামফিট্রোফাস, হ্যাঁ, তারপরে এই যে ক্যাম্পাইলোট্রোফাস, হেমি অ্যানাট্রোফাস, অন্তত একবার একটু উচ্চারণ করে পড়ে রাখবা, বুঝতে পারছো? মানে তোমাকে যে আগে মুখস্থ করে ফেলতে হবে সেটা তা না। ঊর্ধ্বমুখী অ্যাট্রোফাস, তাহলে অধমুখী নিম্নমুখী তার উল্টা জিনিস হবে, এই জন্য অ্যানাট্রোফাস। ঠিক আছে, তাহলে এই যে অধমুখী তোমার এখন নিম্নমুখী হয়ে গেছে, তুমি কার নিয়ে সেই অভিশাপটা দিয়েছিল, এই যে গোল পাবি তুই, ঠিক আছে, সেটা আমরা এইভাবে মনে রাখি, মানে তার মায়ের নাম মনে করে সীমা। এখন সীমা মানে আমি আজও যে কোচিংয়ে কেউ আছে কিনা আমি জানি না, আমরা বলতেছি হলো সীমার ছেলে, ঠিক আছে। আবার সীমার বলে কিন্তু একটা জিনিস আছে আমাদের ইসলাম ধর্মে, জানো কিনা, যে যার কোনো দয়া মায়া নাই তাকে একেবারে বলা হয় তুই একটা সীমার, ঠিক আছে। তো যাই হোক, আমি যেটা বলছি, সীমার ছেলে, সে নিম্নমুখী হয়ে গেছে, অধঃপতন হচ্ছে তার, তাহলে সে সীমার হয়ে গেছে আর কি তখন কথাটা, যে তো সে তখন হচ্ছে মানে তার হচ্ছে সে ভালো থেকে একেবারে খারাপ হয়ে গেছে, এরকম একটা বিষয়। তাই বলে সবাই এখন যেন সবার দিতে মুখস্থ রাখার জন্য বলেছি, সবাই যেন আবার অভিশাপ দিয়ে বেড়ায় না, তোমারই ক্ষতি, তাই না বিষয়টা। খেয়াল করে দেখো, এখানে সীমার ছেলে মানে মনে রাখবো সিম, তাই না। তারপরে সিম দেখো, মদে মটর, র দিয়ে হচ্ছে রেডি আর সোলা, তাই না বিষয়টা। এখন সে সীমার হয়ে গেছে, সে তার এখন নিম্নমুখী হচ্ছে তার উন্নতি। এখন তুমি দেখা যাচ্ছে সে এখন পাশে বসে কি করতেছে বুঝেছো, একেবারে নিম্নমুখী হইতে হইতে সে এবার আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র পপি, আফিম এসব খাওয়া শুরু করেছে, পালাক্রমে পপি, আফিম এসব খাওয়া শুরু করেছে, মনে করে সে এখন নেশায় বুধ হয়ে যাচ্ছে আর কি, তার সীমার হয়ে গেছে সে এখন, ঠিক আছে। তাহলে যে পপি, আফিম এগুলো খাওয়া শুরু করেছে, তার পপি আফিম কি তোমার সবার সামনে বসে খাবে নাকি, পাশের দিকে যেয়ে খাবে, সবার সামনে খাবে নাকি, পাশের দিকে বসে বসে খাবে, ঠিক আছে। তা এখন খেয়াল করে দেখো, সে এখন আস্তে আস্তে এই যে আফিম খেয়ে, তার কি আর দিন, মানে রাতে যদি আফিম টাফিম খেয়ে ঘুরে ঘুরে বেড়ায়, তো দিন কি আমি সোজা দেখবো? দিন এখন তখন আমার সোজা না রে, তখন হলো দেখবো বক্র। এই জন্য আমরা বলতেছি বক্র সকাল, বক্র সকাল, বক্র সকাল, বক্র মানে বক্রমুখী, সকাল মানে সরিষা আর কালকাসুন্দা, সরিষা আর কালকাসুন্দা, তাই না। আর এটা হচ্ছে অর্ধ অধমুখী, মানে সম্পূর্ণ অধমুখী হয়নি, অর্ধ অধমুখী। এটা আবার পিঙ্ক, এটা আবার পুকি কালার আর কি, আমরা যেটা বলি, তাই না, ছোট ছোট পিঙ্ক, ছোট কুট পিঙ্ক, মুখস্থ করে। এটা আলিম স্যারের বইয়ের তথ্য, এটা তোমাদের বইতে নাই, এটা আলিম স্যারের বইয়ের তথ্য। তাহলে এই উদাহরণগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে। এই উদাহরণগুলো বুঝতে পারছো কিনা, আমরা কয়েকটা ছোট্টখাটো জিনিস দিয়ে পড়লাম কিন্তু, তাই না। এখন সবাই দোহাই লাগে, আল্লাহ দোহাই লাগে, কারোর জন্য আবার দিও না, তুমি হচ্ছে অভিশাপ দিও না, তাই না। আমি জাস্ট বললাম যে একজন উপরে উঠে গেছিল, তাদের বলতেছে তুই গোল পাবি, এখন সে সীমার হয়ে গেছে একেবারে, তাই না। এখন তারপরে সে পপি আফিম খাইতে থাকতেছে, তার এখন মনে করা হচ্ছে অবস্থা খারাপ, দিন রে মানে বক্র সকাল, সকাল তার কাছে এখন বাঁকা চড়া হয়ে গেছে, এমন একটা বিষয়, তাই না। তাহলে এই উদাহরণগুলো কিন্তু খুবই ভালোভাবে মনে রাখতে হবে, এবং এই মনে রাখার ক্ষেত্রে দেখো কত জায়গায় কিন্তু এই কোশ্চেনগুলো আসছে, বিভিন্ন জায়গায় কোশ্চেনগুলো আসছে। এর মধ্যে থেকে তোমরা যেটা বলবা সেটা হচ্ছে এটা, অধমুখী, অধমুখী, অধমুখী লেখো, অধমুখী ডিম্বক কোথায় পাওয়া যায়, অধমুখী ডিম্বক মানে নিচের দিকে চলে যাচ্ছে, তার ডিম্বক কোথায় পাওয়া যায়, বলছি না, কোথায় পাওয়া যায়। এটা কি, এটা কি সে পিঙ্ক হবে, পিঙ্ক না, ওটা আসলে হবে হচ্ছে আসলে পিঙ্গ, পিঙ্গল এরকম ছিল আসলে জিনিসটা, পিঙ্গল বা পিঙ্গ, এই কথাটা মনে রাখতে হবে, এই যে এই বানানটা ঠিক আছে, যাই হোক এটা মনে রাখতে হবে তোমাকে। তাহলে অ্যান্সার দাও, অধমুখী ডিম্বক কোথায়, অধমুখী ডিম্বক কোথায় পাবো, কোন উদ্ভিদে পাবো। খেয়াল করে দেখো, আমরা কিন্তু স্ত্রী গ্যামেটোফাইট তৈরি করার কথা অলরেডি বলেছিলাম, ঠিক আছে। তো এখানে কিন্তু যে কথাবার্তাগুলো বলা সেগুলো কিন্তু অলরেডি আমরা শিখে আসছি। কি, এই যে যে সেই বললাম না স্ত্রী গ্যামেটোফাইট, এর প্রথম কোষ কোনটা, স্ত্রী রেণু, শিখে আসছি কিন্তু। ভ্রূণথলি বা এমব্রায়োস্যাক, এটাতে মোট 8টা নিউক্লিয়াস থাকবে, শিখে আসছি, তাই না। তারপরে দেখো মেরু নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস, শিখে আসছি। এগ অ্যাপারাটাস, ডিম্বাণু সহ 2টো সিনার্জিড, এটাও শিখে আসছি। দেখো এইটা কথাটা, এবং এই যে সিনার্জিড কথাটা বলছে এখানে, এগুলো কিন্তু তুমি পারো,
আর প্রতিপাদ কোষ আর এক নাম হলো অ্যান্টিপোডাল সেল। এই সবগুলো যেগুলো নাম বললাম সব মিলে কিন্তু স্ত্রী গ্যামেটোফাইটটা তৈরি। এবং এই যে তোমাকে কিন্তু আরো একটা কথা আমি কিছুক্ষণ আগে শিখিয়ে আসছি, সেটি শিখানোটা কি, তোমাকে বললাম ভ্রূণথলি কিভাবে কি গঠিত হবে তার উপর ভিত্তি করে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছে। আমি তোমাকে বললাম না যে যে খেয়াল করে দেখো, ওই যে আমাদের যে কোষ ভ্রূণথলি, প্রথম যে একটা কোষ থেকে জনন মাতৃকোষ থেকে 4টা তৈরি হয়েছিল, 4টা থেকে জেনারেলি সবার ক্ষেত্রে 3টা নষ্ট হয়ে যায়, একটা থেকেই ভ্রূণথলি তৈরি হয়। কিন্তু যদি কোনোভাবে দেখো একটা থেকেই তৈরি হয় সবার ক্ষেত্রে, শতকরা 75 ভাগ, এটা শিখে আসছে, 2টা থেকে তৈরি হইতে পারে, 4টা থেকে তৈরি হইতে পারে। আমি বলেছিলাম যে মানে ট্রাইস্পোরিক বলে কিন্তু কিছু নাই। এবং উদাহরণ খেয়াল করে দেখো, বায়োস্পোরিকের ক্ষেত্রে অলিয়াম এবং টেট্রাস্পোরিয়া মানে টেট্রাস্পোরিকের 4টার ক্ষেত্রে পেপেরোমিয়া। বুঝতে পারছো কথাটা? পেপেরোমিয়া। এবং দেখো কত কোশ্চেন এই জায়গা থেকে আসছে, তোমরা পারো। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসছে নিচের কোনটি স্ত্রী গ্যামেটোফাইটের, এবার তোমরা নিজের অ্যান্সার দাও। এই অ্যান্সার দেখবা না কেউ, হ্যাঁ, যদিও দেখা যাচ্ছে আর কি, অ্যান্সার কেউ দেখবা না, নিজে অ্যান্সার দাও যে স্ত্রী গ্যামেটোফাইটের অংশ 9 কোনটি বলছে। তো দেখো স্ত্রী গ্যামেটোফাইট তো আমরা ভ্রূণথলির যে অংশ ওটা বলছি, তাই না? এর মধ্যে কিন্তু নিউসেলাসটা ছিল না। মানে স্ত্রী গ্যামেটোফাইটের মধ্যে তোমাকে অংশ ধরতে হবে আমরা যেগুলো বললাম, যে স্ত্রী রেণু, তাই না? স্ত্রী রেণুর মধ্যে আরো কতগুলো কথা বললাম, প্রতিপাদ কোষ, গৌণ নিউক্লিয়াস, তাই না, ডিম্বাণু, সিনার্জিড, এতগুলো কথা থাকবে, তাই না? তারপর দেখো আরো মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসছে কত সাল আমলে, দেখো তুমি খেয়াল করে দেখো, সেটা হচ্ছে ভ্রূণথলি গঠিত হয় যে মনস্পরিক প্রক্রিয়ায় কত %। অলিয়ামের টাইপ কি পড়লাম না, কে বলি? অলিয়ামের টাইপ কি বলতো? বায়োস্পোরিক। তাহলে এটাও কিন্তু আমরা শিখে ফেলছি। বলছে এগ অ্যাপারেটাসে কতটি কোষ থাকে, বারবার বলছি, একটা ডিম্বাণু আর 2টা সিনার্জিড মিলে তাহলে এটা এগ অ্যাপারেটাস তৈরি করবে। বলতেছে পূর্ণাঙ্গ ভ্রূণথলিতে কতটি নিউক্লিয়াস থাকবে, শিখলাম না, কে বলি? 8টা নিউক্লিয়াস থাকবে। তাহলে ইজি, কিন্তু এই কথাটা কিন্তু ইজি। আশা করি এই কথাগুলো তোমরা বুঝতে পারছো, তাই না? এখন চলে আসো আমরা পরবর্তী জিনিসে দেয়। আমাদের পুং গ্যামেটোফাইট তৈরি করা শেষ, স্ত্রী গ্যামেটোফাইট তৈরি করা শেষ। তাহলে এবার আমাদের কি ঘটাতে হবে? নিষেক ঘটাইতে হবে। নিষেক ঘটানোর ক্ষেত্রে খেয়াল করে দেখো, মনে করো কোনো একটা মাধ্যমে যদি এখন পরাগরেণুটা চলে আসে উপরে, ঠিক আছে, কোন একটা মাধ্যমে দেখো পরাগরেণুটা এই যে গর্ভমুণ্ডে পতিত হয়েছে, কোন একটা মাধ্যমে, সেটা মনে করো প্রাণী মাধ্যমে হইতে পারে, প্রাণী পরাগায়ন, স্বপরাগায়নও হইতে পারে। যারা হলো মনে করো উভলিঙ্গ ফুল, তাদের ক্ষেত্রে কিন্তু স্বপরাগায়নও হইতে পারে। তো তাদের ক্ষেত্রে এই কাজটা ঘটেছে। একটু ছোট করে নিই, বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা বুঝতে হবে। তাহলে এই পরাগরেণু যখন গর্ভমুণ্ডে পতিত হবে, তখন এই গর্ভমুণ্ড থেকে ও কিছু পুষ্টি নিয়ে ফুলে ফেপে উঠবে, ফুলে ফেপে উঠে দেখো, খেয়াল করে দেখো, গর্ভমুণ্ডে যখন পতিত হবে ফুলে ফেপে উঠবে। এবং তোমাকে আমরা ফার্স্টে কিন্তু দেখাইছি যে পুং গ্যামেটোফাইটের মধ্যে কি কি ছিল, মনে আছে? একটা নালিকা কোষ তৈরি করবে, তাই না? নালিকা কোষ এবং 2টা পুং গ্যামেট। এখানে কিন্তু তাই হচ্ছে, সেই জনন নিউক্লিয়াসটা পরবর্তীতে 2টো পুং গ্যামেটে পরিণত হবে, ফার্স্টে দেখাইছি আমরা। তাহলে খেয়াল করে দেখো, ও যখন পুষ্টি গ্রহণ করে, এখানে যে নালিকা কোষ যেটা বড় নিউক্লিয়াস বিশিষ্ট ছিল পুং গ্যামেটোফাইটের, সেটা কিন্তু একদম এইভাবে একেবারে নালিকাটা তৈরি করতেছে। এবং নালিকা তৈরি করে আসতেছে কার কাছে? আমরা কেবলই যার কথা আমরা পড়লাম, ভ্রূণথলি বা এমব্রায়ো স্যাক, তার মধ্যে চলে আসতেছে। এখন আসতেছে কোন পাশ দিয়ে? খেয়াল করে দেখো, ডিম্বক রন্ধ্র দিয়ে। রন্ধ্র মানে কি? ছিদ্র, যেটাকে ইংলিশে বলি পোর মানে ছিদ্র। তাহলে পোর দিয়ে আসতেছে, ডিম্বক রন্ধ্র দিয়ে আসতেছে। তাহলে পোর দিয়ে যদি আসে তাকে কি বলবো? পোরোগ্যামি। আর অনেক সময় সবার ক্ষেত্রে যে পোর দিয়ে আসবে তা না, কিন্তু বিষয়টা উপর থেকেও আসতে পারে। এই অংশটার নাম মনে আছে? এই অংশটার নাম কিন্তু ছিল ডিম্বক মূল। বারবারই বলেছি যে পাশে ডিম্বক রন্ধ্র থাকবে তার বিপরীত পাশের এই জায়গাটাকে বলবো ডিম্বক মূল। এবং ডিম্বক মূলের যে ইংলিশ নাম সেটা কিন্তু তোমাকে আমি বারবারই শেখাইছি। সেটার নাম কি বলতো? ক্যালাজা, মানে ক্যালাই হয়েছে আর কি। তা ক্যালাজা জিনিসটা যদি হয়, তাহলে ক্যালাজা দিয়ে যদি ওপাশ দিয়ে যদি পড়ে, তাহলে তাকে বলবো ক্যালাজোগ্যামি। ক্যালাজা দিয়ে যদি ভিতরে প্রবেশ করে তাকে আমরা কি বলবো? ক্যালাজোগ্যামি। পোর দিয়ে যদি প্রবেশ করে তাকে বলবো পোরোগ্যামি। শতকরা বেশিরভাগ উদ্ভিদই
এই পুরোগ্যামি, বুঝতে পারছো? এবং ক্যালোজোগ্যামির উদাহরণ আমরা পড়বো। ক্যালোজোগ্যামি উদাহরণ হচ্ছে ঝাউ, ক্যাসুরিনা, এটা আমরা মাস্টার বুক থেকেও পড়ে ফেলবো জিনিসটা, ক্যাসুরিনা, ক্যাসুরিনা, ঠিক আছে? আর অনেক সময় এই পাশের ডিম্বক ত্বক থেকে যাইতে পারে, সাইড দিয়ে ডিম্বক ত্বক দিয়ে ভেদ করে চলে যাইতে পারে। তো সাইড দিয়ে গেলে তাকে কি বলবো? মেসোগ্যামি। তাকে কি বলবো? মেসোগ্যামি। তাহলে কথাটা একটু খেয়াল করে দেখো, আমরা তিনটা কথা পড়লাম, এখানে। একটা হচ্ছে পুরোগ্যামি, একটা হচ্ছে পুরোগ্যামি, তাহলে একটা হচ্ছে পুরোগ্যামি, আরেকটা হচ্ছে ক্যালাজোগ্যামি, আরেকটা হচ্ছে মেসোগ্যামি। পুরোগ্যামি বেশিরভাগ উদ্ভিদ তোমার পরিচিত যা আছে তাই, ঠিক আছে? এবং তোমাকে কিন্তু বারবারই বলছি যে ডিম্বক থেকে কোন আয়ন নিঃসৃত হয়, সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। তাহলে খেয়াল করে দেখো, তাহলে গর্ভমুণ্ডে যখন পতিত হবে পরাগরেণু, ঠিক আছে, তাহলে পরাগ নালিকা কর্তৃক সেলুলোজ নিঃসরিত হবে, হয়ে তো ওই যে ভিতর পর্যন্ত চলে আসবে। তাহলে ডিম্বক রন্ধ্র দিয়ে যদি প্রবেশ করে তাহলে বলবো পুরোগ্যামি। ক্যালাজার ডিম্বক মূল দিয়ে প্রবেশ করলে তাকে বলবো হচ্ছে মানে ক্যালাজোগ্যামি, সেটা হচ্ছে ক্যাসুরিনা বলছিলাম কিন্তু, হ্যাঁ। আর মেসোগ্যামি বললে ডিম্বক ত্বক, এটা হচ্ছে দেখো মেসোগ্যামি কি হবে? মেসোগ্যামি হচ্ছে লাউ কুমড়া, কুলা মনে রাখতে পারি, লাউ কুমড়া মনে থাকবে কথাটা। এবং এখানে যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে সেটা খেয়াল করে দেখো যে দুইটা কাজ হচ্ছে, কিন্তু এখান থেকে তোমাকে শিখতে হবে দ্বিনিষেক। পুংগ্যামেট কিন্তু দুইটা, পুংগ্যামেট কয়টা? দুইটা। দুইটা পুংগ্যামেটের একটা যুক্ত হবে ডিম্বাণুর সাথে, আর একটা যুক্ত হবে গৌণ নিউক্লিয়াসের সাথে। এই যে দুই জায়গায় যুক্ত হচ্ছে না, দুই জায়গায় যুক্ত হচ্ছে, এজন্যে এটাকে বলবে দ্বিনিষেক, ডাবল ফার্টিলাইজেশন, দ্বিনিষেক, মনে থাকবে কথাটা। তাহলে পুংগ্যামেট ছিল দুইটা, একটা যুক্ত হচ্ছে ডিম্বাণুর সাথে, ওভামের সাথে যুক্ত হচ্ছে, আর একটা হচ্ছে তোমার সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াসের সাথে যুক্ত হচ্ছে, তৈরি করবে হচ্ছে এখানে। এই পরবর্তীতে কি হবে আমাদের এটা শিখতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে কিন্তু এই দুই জায়গায় মিলিত হচ্ছে বলে ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক, যেটা আবৃতবীজী উদ্ভিদের মেইন বৈশিষ্ট্য। এবং আমরা যখন নগ্নবীজী উদ্ভিদ পড়ছিলাম তখন বলছিলাম যে নগ্নবীজী উদ্ভিদের কিন্তু এই দ্বিনিষেক ঘটে না, শুধুমাত্র একটা উদ্ভিদ বাদ দিয়ে। মনে থাকবে সেই উদ্ভিদের নামটা মনে আছে কিনা বলো তো, কমেন্ট করো তো, যে কোন উদ্ভিদের দ্বিনিষেক ঘটে না, কোন নগ্নবীজী উদ্ভিদের দ্বিনিষেক ঘটে না, মনে করো তো, মনে করার চেষ্টা করো, কোন নগ্নবীজী উদ্ভিদের দ্বিনিষেক ঘটে না, কোন নগ্নবীজী উদ্ভিদের দ্বিনিষেক ঘটে না, মনে করার চেষ্টা করো তো। বুঝতে পারছো কথাটা? এখন এই যে নিষেকটা ঘটলো, নিষেক ঘটার পরে কোনটা কিসে পরিণত হবে এটা তোমাকে শিখতে হবে, এটাই শিখতে হবে। মনে করো যে এই যে ডিম্বকটা কিসে পরিণত হবে, সহকারী কোষ কি হবে, এই যে টোটাল গর্ভাশয়টা কি হবে এটা আমরা শিখবো, টোটাল গর্ভাশয়টা কি হবে সেটা শিখতে হবে, ডিম্বক মূলের কি হবে, ডিম্বক ত্বকের কি হবে, এইগুলাই মুখস্থ করতে হবে। এবং এইগুলা এই অধ্যায়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, এইগুলা এই অধ্যায়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখো, তাহলে আমরা এইটা পড়বো, তবে তার আগে গুরুত্বপূর্ণ কথা দেখো, খেয়াল করে দেখো, এই যে দ্বিনিষেকের কথা আমরা বলছি, এবং দ্বিনিষেকের ক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে আরো একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে এই যে ডিম্বাণুর সাথে একটি এবং গৌণ নিউক্লিয়াসের সাথে আরো একটা শুক্রাণু মিলিত হচ্ছে না, এটাকে বলতেছে সিনগ্যামি, এটাকে আরো একটা নাম বলতেছে, তার নাম কি? সিনগ্যামি। এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে পুংগ্যামেটের মিলনকে বলতেছি ত্রিমিলন, মানে তিনটা নিউক্লিয়াস, অলরেডি সেকেন্ডারি নিউক্লিয়াস দুইটা ছিল, আরেকটা যুক্ত হয়েছে, এই কারণে হচ্ছে ত্রিমিলন কিন্তু বলতেছে। এবং দ্বিবীজ, এই যে দ্বিনিষেক, এটা নগ্নবীজ উদ্ভিদের ইফেড্রা, অ্যান্সারটা কি হবে? এই যে নগ্নবীজ উদ্ভিদে নর্মালি দ্বিনিষেক ঘটে না, ইফেড্রা বাদ দিয়ে। এবং দ্বিনিষেকের ফলেই কিন্তু মাঝখানে যে তিনটা তৈরি হয়েছে না, তিনটা মাঝখানে, এটা থেকে তৈরি হবে শস্য, আমরা পড়বো শস্য হলো ট্রিপ্লয়েড, তাই না? শস্য হলো ট্রিপ্লয়েড। তাহলে যেটা বললাম এই অধ্যায়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা যেটা আমাদের, সেটা এবার পড়ে ফেলতে হবে, সেটা হচ্ছে নিষেকের পরে কোন অংশ কিসে পরিণত হয়েছে, নিষেকের পরে কোন অংশ, নিষেকের পরিণতি, আমাদের টপিকসটার নাম হলো নিষেকের পরিণতি, কোন অংশ কিসে পরিণত হয়েছে এটা আমাদের আগে পড়তে হবে, তারপরে আমরা এখানে জিনিসটা জানবো। খেয়াল করে দেখো এই জায়গাটা, নিষেকের পর কোনটা কিসে পরিণত হয়েছে। তাহলে ফার্স্টে হচ্ছে গর্ভাশয়, তোমাদের কি মনে আছে গর্ভাশয়ের ইংলিশ আমি কি বলেছিলাম? গর্ভাশয় বা ডিম্বাশয়, ইংলিশ হচ্ছে ওভারি। ওভারি কিসে পরিণত হয়েছে? কারণ গর্ভাশয় জি দিয়ে শুরু, গর্ভাশয় পরিণত হবে ফল, গর্ভাশয় পরিণত হবে ফলে। তাহলে গর্ভাশয় পরিণত হবে ফলে, মনে থাকবে। তাহলে আমরা বলেছি ওভারি হলো ফলে, গর্ভাশয় মনে রাখতে পারো জি এফ, এমনি মনে থাকবে।
মানে গর্ভাশয় ফলে, জিএফ মানে আবার গার্লফ্রেন্ড মনে করে না, তোমরা ভাববা গ্র্যান্ডফাদার, ঠিক আছে। তো এখানে খেয়াল করে দেখো ডিম্বক, ডিম্বক ইংলিশ শেখাচ্ছিলাম, ডিম্বকের ইংলিশ কি বলতো? ওভিউল, ওভিউল। এবং ডিম্বক কিসে পরিণত হবে দেখো তো? বীজে। ডিম্বক পরিণত হবে বীজে। তোমাদেরকে আরো একটা জিনিস মনে রাখতে হবে, এগ বা ওভাম, ডিম্বাণু, ভ্রূণু, এমব্রায়োতে পরিণত হবে। ডিম্বাণু, ভ্রূণু, ডিম্বক বীজ, ডিম্বক বীজ, ডিবি, তাই না? ডিম্বক বীজে পরিণত হবে। আর ডিম্বাণু, ভ্রূণু, কথা বুঝতে পারছো? তাহলে গর্ভাশয় যদি মানে ফলে তৈরি হয়, মানে আম আমরা খাচ্ছি না, আম তো মনে করো আম খাচ্ছি সাপোজ, তাহলে আমি একটা আম আঁকাই আর কি। ও সুন্দর আম আঁকিয়েছি। আম যেহেতু আঁকিয়েছি, আমের একটা পাতাও দিই, সুন্দর একটা আম আঁকাইলাম। এখন আমের ভিতরে মনে করো এটা হলো আমের আটি। তো এই যে আমের যে বীজ, ঠিক আছে, তাহলে এই বীজ ডিম্বক থেকে, মানে বীজটা তৈরি হবে হচ্ছে ডিম্বক থেকে। আর বীজ থেকে পরবর্তীতে একটা গাছ জন্মাবে, যেটা ভ্রূণ তৈরি হবে, সেটা ডিম্বাণু থেকে তৈরি হবে। এই ডিম্বকের মধ্যে ডিম্বাণু থাকবে, বুঝতে পারছো কথাটা? পরবর্তীতে মানে নিষেক ঘটার পরে কোনটা কিসে পরিণত হয়েছে, তাই না? তার ডিম, এই দেখো গর্ভাশয় যদি হচ্ছে ফলে পরিণত হয়, গর্ভাশয়ের প্রাচীর কিসে পরিণত হবে? ফলের ত্বকে, তাই না? ডিম্বকের ক্ষেত্রে দেখো বহিত্বক, এক্সাইন, ইন্টাইন, একই কথা। তাহলে বহিত্বক কিসে পরিণত হবে? টেস্টা, বীজের বহিত্বকে পরিণত হবে। তাহলে ডিম্বকের অন্তত্বক বীজের অন্তত্বকে পরিণত হবে। টেগমেন, তার নামটা পড়তে হবে, টেগমেন, বুঝতে পারছো কথাটা? নিউসেলাস, নিউসেলাস আমরা বহুত পড়ছি। নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু কিসে পরিণত হবে? নিঃশেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। যদি হয় থেকে যায় তাকে বলবো পেরিস্পার্ম, কিছু যদি থাকে তাকে বলবো পেরিস্পার্ম। কিন্তু যেটা ইম্পর্টেন্ট, মাঝে মনে আছে যে সেকেন্ডারি নিউক্লিয়াস, আমরা যে ত্রিমিলন পড়লাম না, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যুক্ত হইলো, ওই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যুক্ত হলে ওটা তৈরি হবে এন্ডোস্পার্ম বা শস্য, এন্ডোস্পার্ম বা শস্য। এই বীজের আটি যেটা তুমি দেখো, আমের আটি তো কোনো সময় ভাঙিস, ভাঙলেই তুমি বুঝতে পারবো ওর মধ্যে কি ফাঁকা থাকে নাকি, ওর মধ্যে তো কিছু উপাদান থাকে, তাই না? ওই বীজের মধ্যে যে শ্বাস থাকে, সহজ কথায় আমি বলতেছি শ্বাস, ওটাই হলো শস্য, এন্ডোস্পার্ম। তো এন্ডোস্পার্ম যেগুলো, এগুলো হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, শস্য পরিণত হয়েছে, শস্য পরিণত হয়েছে। আর সহকারী কোষ, অ্যান্টিপোডাল কোষ, দেখো এক ডিম্বাণুরইতে কাজ। আমি সহকারী কোষ নিয়ে কিছু বলেছি? সহকারী কোষের কোনো কাজ নেই, এখানে থেকে ও কি করবে? এই জন্য ওর নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, নষ্ট হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো, তোমাকে বললাম যে যে সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে কিন্তু শস্য তৈরি হবে। তোমাদের কি মনে আছে আমরা যখন নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদ পড়ছিলাম, তখন কিন্তু পড়ছিলাম যে আবৃতবীজ উদ্ভিদের ক্ষেত্রে নর্মালি এই এন্ডোস্পার্মটা নিষেকের পরে তৈরি হবে এবং সেটা হবে ট্রিপ্লয়েড। ওই যে বললাম দুইটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটা যুক্ত হইলো। আর যদি নগ্নবীজ উদ্ভিদের কথা বলি, ওটা হলো এন্ডোস্পার্ম ছিল হ্যাপ্লয়েড, ঠিক আছে। নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড এবং নিষেকের আগে তৈরি হয়, নিষেকের আগে তৈরি হয়। খেয়াল করে দেখো, তাহলে এখানে আমরা যেটা বললাম, এই যে শস্য, সব বীজেরই কি শ্বাস থাকবে? সব বীজের শ্বাস থাকবে না। খেয়াল করে দেখো, কিছু অসস্যল বীজও থাকবে, সবারই কিন্তু শ্বাসটা তৈরি হয় না। তো এখানে আমরা কিছু অসস্যল বীজ পড়বো, তাই না? অসস্যল বীজ, দেখো সস্যল বীজই মেইনলি থাকে সব জায়গায়, ঠিক আছে, সস্যল বীজই থাকে, কিন্তু কিছু অসস্যল বীজ। দেখো অসস্যল বীজ বলতে এখানে এই অসস্যল বীজগুলোর ক্ষেত্রে দেখা যায় যে বীজের বাইরে আরো একটা স্তর তৈরি হয়, তাকে আমরা বলি এরিল, এরিল বা এই অসস্যল বীজ যেগুলো সেগুলো এরিল। তো এগুলো দেখো উদাহরণ, এই এরিল কাদের কাদের আছে একটু উদাহরণ পড়তে হবে। লিচু, কাঠলিচু, জাইফল, আশফল। লিচু, কাঠলিচু, জাইফল, আশফল, মনে থাকবে কথাটা? এটা এমনি মনে থাকবে যে কাদের এরিল আছে। শাপলা বীজেও এরিল আছে। তাহলে এমসিকিউতে আসবে কোনটিতে এরিল আছে বা কোনটিতে নাই, এটা হলো কোশ্চেন, ঠিক আছে। আর বেশিরভাগ গুলাতেই তো সস্যল, তাই তো, সস্যল। এই যে বলছে যে কোনো কিছু ক্ষেত্রে, এই যে দেখো কোনো কোনো বীজের ক্ষেত্রে এন্ডোস্পার্ম নিঃশেষ হয়ে যায়, এটাকে বলবো অসস্যল বীজ, যেমন মটর, ছোলা, শিম, এগুলো মনে রাখবা। আর বাকি তো কিছু কিছু আছে, আম, কাঁঠাল, সরিষা, সূর্যমুখী, একবার রিডিং দিবা, খুব ইম্পর্টেন্ট জায়গা না, আমি জাস্ট বলতেছি এই কথাগুলো পড়ার ক্ষেত্রে তুমি কিছু কিছু জিনিস পাবা যে অসস্যল বীজ কোনগুলা, ঠিক আছে। তাহলে এইটা জানতে হবে এবং কাদের এরিল আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবো অন্তত, ঠিক আছে। এখানে দেখো লাস্টে প্রজননের সফলতা নির্ভর করে কয়টি বিষয়ের উপর? 4টি বিষয়ের কথা বলেছে।
একটা হচ্ছে পরাগায়ন, নিষিক্তকরণ, বীজের বিস্তার, আর হচ্ছে মানে বীজের বিস্তার। তিনটা বিষয়ের উপর নির্ভর করে। পরাগায়ন এর সফলতা নির্ভর করে তিনটা বিষয়ের উপর। তাহলে যেখানে তিনটা জিনিস সেখানে কি কোশ্চেন হয়, নিচের কোনটি নয়, এই ধরনের কোশ্চেন হয়। তাহলে তোমাকে কিন্তু এটা পারতে হবে যে পরাগায়ন, নিষিক্তকরণ, বীজের বিস্তার। তাহলে দেখো কিছু এমসিকিউ আমরা পড়ে ফেলি এই জিনিস নিয়ে, তাহলে বুঝতে পারবো জিনিসটা যে কি কি হয়েছে। দেখো এখানে কোশ্চেন আসছে কিন্তু সেটাই, যে এই যে আবৃতবীজী উদ্ভিদে এন্ডোস্পার্ম কি ধরনের। আশা করি এই কোশ্চেন তুমি পারবা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেন, ঠিক আছে। ট্রিপ্লয়েড, তাই না? তাহলে দেখো খেয়াল করে দেখো কোন ফলের বীজে এরিল আছে। তোমাকে তো বললাম লিচু, কাঠলিচু, জাইফল, আশফল। লিচু, কাঠলিচু, জাইফল, আশফল। এই কোশ্চেনগুলো কিন্তু পারা লাগবে, ঠিক আছে। তাহলে এখানে কোশ্চেন আসছে, দেখো দিনাজপুর বোর্ডে কোশ্চেন আসছে, এন্ডোস্পার্ম নিঃসল হয়ে মানে সে নিঃশেষ হয়ে যায় কি তৈরি হবে। এন্ডোস্পার্ম মানে তো শস্য, নিঃশেষ যদি হয়ে যায় তাহলে অসচ্ছল বীজ। এরিল কি, তাহলে বীজের তৃতীয় স্তর। এরিল কি, বীজের তৃতীয় স্তর। বললাম না যে লিচুর বাইরে যে আমরা শ্বাস যেটুকু খাই, মানে বীজের উপরে একটা তৃতীয় স্তর তৈরি হয়েছে, সেটা হলো এরিল, ঠিক আছে, সেটা হচ্ছে এরিল। তাহলে এই অংশটুকু আমাদের জানতে হবে। নিচের দিকে চলে আসো। তাহলে এইভাবে কিন্তু টোটাল আমরা অংশটুকু পড়ে ফেললাম, একদম খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেখো কোশ্চেন তোমাদের কিন্তু এভাবে আসতে পারে বিভিন্নভাবে। দেখো আমরা কিছু কিছু কোশ্চেন দেখি। মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে যে উদ্ভিদের ডিম্বক নিষেকের পরবর্তী দশা কি। ডিম্বক কিসে পরিণত হয়, বীজে। আমরা পড়ছি না বারবার, গর্ভাশয় কিসে পরিণত হয়, গর্ভাশয় ফলে। ডিম্বাণু কিসে পরিণত হয়, মেডিকেল পরীক্ষা এসে গেছে, ডিম্বাণু ভ্রূণু, ঠিক আছে। এখন বলতেছে নিষেকের ফলে কোনটি উৎপন্ন হয় না। 18-19 সালে কোশ্চেন আসছে, মানে তোমার যে ক্লাস নিচ্ছে তার সময় কোশ্চেন আসছে। সবসময় এরকম টেরা ব্যাকা। দেখো 18-19 সালে টেরা ব্যাকা কোশ্চেন খালি, যে নিষেকের ফলে কোনটি উৎপন্ন হয় না। যদিও এটা সহজ কোশ্চেন ছিল। এখানে আমরা তো বক্সের মধ্যে জাইগোস্পোর বলে কোনো কিছু পড়িনি, তাই না। তাহলে জাইগোস্পোর আমাদের সময় কোশ্চেন আসছিল, এটা যে হচ্ছে জাইগোস্পোর, এটা মনে রাখতে হবে। চলে আসো তার পরবর্তী অংশ। তাহলে এইভাবে ওইগুলা বক্স থেকে কিন্তু পড়তে হবে। তাহলে আমরা প্রজনন কিন্তু তিনটা ভাগ, আমরা মানে মেইন পার্টটুকু পড়ে ফেলছি। জিনিসটা বলছি যে আমাদের প্রজনন কিন্তু 3 ধরনের ছিল, একটা হচ্ছে যৌন প্রজনন, আর একটা হচ্ছে অযৌন প্রজনন, ঠিক আছে, আর পার্থেনোজেনেস। 3টা জিনিস। তা আমরা যৌন প্রজননটা পড়ে ফেললাম। এখন দেখো অযৌন প্রজনন, এগুলো সিম্পল, এগুলো তোমরা ইজিলি পারবে, বোঝাবুঝি তেমনটা না। তোমাকে জানতে হবে, আমরা শৈবাল ছত্রাক অধ্যায়ও তো পড়ছি, তো সেই হিসাবে এটা কিন্তু ইজি কথা। এখানে ফার্স্টে অযৌন জননের কিছু প্রকারভেদ দিয়ে দিছে, এবং প্রকারভেদের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে দেখো খেয়াল করে দেখো প্রকারভেদের ক্ষেত্রে যে কনিডিয়া, ঠিক আছে, আর ব্যাসিডিওস্পোর, স্পোরাঞ্জিওস্পোর বা গনিডিয়া। আর এভাবে মনে রাখবা খালি কনিডিয়া, গনিডিয়া, ব্যাসিডিও, মনে রাখবা PCMGAB। মানে তোমরা বাসায় তো এমনি পড়বা না, তো এই জিনিসটা একটু জাস্ট একটু খেয়াল করে দেখো। আমি বলেছি PC পেনিসিলিয়াম কনিডিয়া, MG মিউকর গনিডিয়া, অ্যাগারিকাস সেটা হলো ব্যাসিডিওস্পোর। এই 3টা একটু মনে রাখো খালি। একবার যে জানছো যে PC ছিল, MG ছিল আর AB ছিল, এটা মনে রাখলেই হবে। চলে আসো তারপরের অধ্যায়। এখানে বলতেছে কোনো কোনো বীজের ক্ষেত্রে দেখা যাবে যে স্পোরগুলো সমান। স্পোর মানে বীজ তৈরি হয়েছে যেগুলো, স্পোর যদি সমান হয় তাকে বলবো হোমোস্পোরাস। আর যদি আলাদা প্রকার হয়, মানে সাইজ শেপ যদি ভিন্ন হয়, তাহলে হেটারোস্পোরাস। হেটারোস্পোরাসের উদাহরণ কি, সিলাজিনেলা শুষ্নি শাক, সিলাজিনেলা শুষ্নি শাক। আর এটা হলো ফার্ন, টেরিডোফাইটার যেটা ফার্ন লাইকোপোডিয়াম, মনে রাখো একবার একটু। এইবার এই অধ্যায়ের মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে আমরা একটা অযৌন জনন পড়লাম স্পোরের মাধ্যমে, আর একটা অযৌন জনন যেটা বিভিন্ন দেহের অঙ্গজ প্রজনন, যেটা এইটা শিখতে হবে। এটা এই অধ্যায়ের মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে অঙ্গজ প্রজনন। অঙ্গজ প্রজনন বিভিন্ন ভাবে হইতে পারে, খণ্ডায়নের মাধ্যমে হইতে পারে, মূল দ্বারা হইতে পারে, কাণ্ড দ্বারা হইতে পারে, সাকার হইতে পারে, বহুত কিছু হইতে পারে, কিন্তু এর উদাহরণটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এবং তোমাদের বইতে কিন্তু কয়েকটা আছে, এখানে আরো কয়েকটা বাড়িয়ে দেওয়া হয়েছে আলিম স্যারের বই এবং আজিবুর স্যারের বই থেকে। তোমাদেরকে সবকিছুই মনে রাখতে হবে একসাথে, এইটুকু। তো এটা বারবার আসলে পড়ে পড়ে মনে থাকবে, এটা সঠিক কথা, যে বারবার পড়ে পড়ে মনে থাকবে। নেমোনিক্সের ভিতরে আমরা যদি বলি যে মূল দ্বারা, দেখো এটা ডেন্টালে কোশ্চেন এসে গেছে, কেউতে কোশ্চেন আসছে, তো মূল দ্বারা, ঠিক আছে, কিভাবে মনে রাখতে পারি, ঠিক আছে। তো এইভাবে মনে রাখতে পারো যে শত ডালি, জাতীয় সূত্র আর কি, শত ডালি মিষ্টি
মিষ্টি রাঙা আলু, মিষ্টি রাঙা আলু কাকে খায়? নিউনিক্সে তেমন নাই, মনে রাখতে পারো। শত ডালি মিষ্টি রাঙা আলু কাকে খায়? মানে এটা দিয়ে হয়েছে কি যে শতমূলি, ডালিয়া, মিষ্টি আলু, রাঙা আলু, ঠিক আছে, মিষ্টি রাঙা আলু বলেছে এই জন্য। কাকে খায় মানে কাকরোল, ঠিক আছে, ঠিক আছে। মিষ্টি রাঙা আলু না মনে রেখে তুমি একটা কাজ করো, এই মিষ্টি আর রাঙা দিয়ে তো আলু বুঝতেছে এমনিতে, এই কাকে যে আলুর জায়গায় তুমি পটল বানাও, তাহলে তোমার আরো একটা উদাহরণ মুখস্থ হয়ে গেল। মিষ্টি পটল কাকে খায়? সিম্পল কথা, সবাই কমেন্ট করে এটা লিখো, সবাই কমেন্টে এটা লিখো, সবাই কমেন্টে এটা লেখো। সে হচ্ছে বলছি যে শত ডালি মিষ্টি রাঙা পটল কাকে খায়, এটা সবাই কমেন্টে লিখো, বুঝতে পারছো? কাণ্ড দ্বারা, তাহলে কাণ্ড দ্বারা, কাণ্ড দ্বারা মনে রাখবো কেমনি? ওগো প্রিয়া, ওগো প্রিয়া কামিং মানে আসো, ওগো প্রিয়া আসো, মনে রাখতে পারি। ওতে হচ্ছে ওল কচু, ঠিক আছে। গোতে হচ্ছে গোল আলু। দেখো খেয়াল করে দেখো, তোমার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঝামেলা আছে এখানে, প্যাচ আছে। সেটা হচ্ছে যখন মিষ্টি আলু বলতেছে, রাঙা আলু বলতেছে, সেটা কিন্তু মূল দিয়ে প্রজনন ঘটায়। কিন্তু যখন আমরা সারা দিন ধরে যে খাই, সহজ কথায় গোল আলু, ও কিন্তু হচ্ছে কাণ্ড দ্বারা প্রজনন ঘটাচ্ছে। মনে থাকবে কথাটা। প্রি দিয়ে হলো পেঁয়াজ, ঠিক আছে, পেঁয়াজ মনে রাখতে পারি। তাহলে এটা হচ্ছে আদা মনে রাখতে পারি, আর ছ দিয়ে হলো সটি মনে রাখতে পারি। ওগো প্রিয়া আসো, কমেন্টে লেখো সবাই একবার, ওগো প্রিয়া আসো। কোনটা কিসের জন্য আমরা মনে রাখবো? সাকারের মাধ্যমে, ঠিক আছে। তো এখানে মনে রাখতে পারো এভাবে, মানে এনার তো চেনো সবাই, সামিনা মিনা এ এ মানে এরকম না, সাকিরা, তাই না? তো আমরা এভাবে মনে রাখতে পারি, সাকিরা আপু চক দিয়ে বাঁশ আঁকে, সাকিরা আপু চক দিয়ে বাঁশ আঁকে। এই কয়টা হলো বড় বড় উদাহরণ আছে, তো এই কয়টা একটু নেমোনিক্স দিয়ে মনে রাখতে, বাকিগুলো এমনি মনে থাকবে, বারবার পড়তে থাকলে এমনি মনে থাকবে। সাকারের মাধ্যমে, সাকিরা মানে সাকার, ঠিক আছে, আনারস, পুদিনা সবগুলো লেখা আছে পরপরই, ঠিক আছে। চন্দ্রমল্লিকা, কতে কচু, হ্যাঁ, বাঁশ তো আছে এখানে, যেটা তোমরা প্রতিনিয়ত খাচ্ছ আর কি, বাঁশ আর কি তোমাদের খুব প্রিয় খাবার, তো এটা আছে, এটা মনে রাখবে এখানে, বুঝতে পারছো? তাহলে গেল, খেয়াল করে দেখো, এটা গেল। দেন হচ্ছে পাতার মাধ্যমে, ভূনিম্নস্থ কাণ্ড, এটা তোমরা কিন্তু বারবার পড়ছো, আদা হলুদ, রাইজোম যেটা আমরা পড়ি, আদা হলুদ বা ভূনিম্নস্থ কাণ্ড, আরো বিভিন্ন কিছু আছে, উদাহরণ পড়বা একবার। এইটা মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। পাতার মাধ্যমে পাথরকুচি এবং নাইট কুইন লেখা আছে। পাথরকুচি মনে আছে তোমাদের? যে সমস্ত উদ্ভিদ, এই যে পাতা, পাতার মাধ্যমে পাথরকুচি, পাতার মাধ্যমে পাথরকুচি মনে থাকবে। কিন্তু পাথরকুচির স্পেশাল বৈশিষ্ট্য কি মনে আছে? যে এর কিন্তু দিনের বেলা পত্ররন্ধ্র বন্ধ থাকে, রাতের বেলা খুলে, তাই না? আলু নিয়ে বহুত কাজবাজ, দেখো চুপড়ি আলু যখন বলতেছে তখন বলতেছে বুলবিলের মাধ্যমে, বুলবিলের মাধ্যমে। আর অর্ধবায়বীয় কাণ্ড, এটা হচ্ছে কচু জাতীয় উদ্ভিদ, অর্ধবায়বীয় কাণ্ড কচু, কচু, ঠিক আছে, কচু, কচুরিপানা, থানকুনি মনে রাখতে পারো, কচুটা মনে রাখবে স্পেশালি। অর্ধবায়বীয় কাণ্ড, স্টোলনের মাধ্যমে আমরুল, স্টোলনের মাধ্যমে আমরুল শাক, স্টোলনের মাধ্যমে আমরুল শাক। এইগুলো বাকি যেগুলো ছোট ছোট, এগুলো সবগুলোর জন্য যদি নেমোনিক্স পড়তে থাকো, তুমি নেমোনিক্স মুখস্থ করতে গেলে আর একটা নেমোনিক্স লাগবে, এমন একটা অবস্থা। তো যাই হোক, এগুলো মুখস্থ করতে হবে। দেন খেয়াল করে দেখো এখানে, তাহলে মুকুল উদ্গম, এর ইংলিশ কি বলতো? মুকুল উদ্গম, বাডিং। তো অনেক সময় ইংলিশে এভাবে আসে, বয়াকার, ডয়রস্যি, মানে বাডিং। এটা আমাদের ইস্ট স্যাকারোমাইসিস। পর্ণকাণ্ডর মাধ্যমে ফণিমনসা, মনে থাকবে, এটা ইজি কথা। দেন খেয়াল করে দেখো, তাহলে আমরা একটা জিনিস জানলাম যে দেহের অঙ্গজনন জানলাম। এবার জানবো হচ্ছে কৃত্রিম জনন। তো কৃত্রিম জননের মাধ্যমে খেয়াল করে দেখো কি কি আছে, শাখা কলম, ঠিক আছে, দাবা কলম, ঠিক আছে, জোড় কলম, গুটি কলম, এখানে কয়েকটা কথা আছে। তো তুমি কয়েকটা ছবি আমরা একটু দেখে আসি, জিনিসটা হচ্ছে কি কি জিনিস আছে এখানে। খেয়াল করে দেখো, শাখা কলম মানে কি? মানে জিনিসটা আমরা জাস্ট গাছটা কাটছি, গাছের একটা উপাদান কাটছি, সেটা গাছটা লাগিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা লাগিয়ে দিলাম, গাছটা লাগিয়ে দিলে সেখান থেকে গাছ হয়ে যাচ্ছে, এটা শাখা কলম। দাবা কলম একটু বাঁকা করে নিয়ে গাছটা লাগাচ্ছি, সেটা হচ্ছে দাবা কলম হয়ে গেল। জোড় কলম, জোড় কলমের ক্ষেত্রে দেখো জোড়া দিচ্ছি, আরেকটা গাছ, মানে একটা গাছ ছিল আমার অলরেডি, সেই গাছের অর্ধেক কেটে মনে করো সেখানে আরেকটা গাছ জড়িয়ে দিচ্ছে। মনে করো তোমার মনে যাচ্ছে আমার গাছে একটা আম গাছ, তুমি চাচ্ছ যে আমার গাছে মানে 3টা
মনে করো তোমার একটা আম গাছ হয়েছে, সে আম গাছে যাচ্ছ তিন চারটে ডালে 3-4 রকম আম হবে। সহজ কথা, একটাই চাচ্ছ হিমসাগর হবে, একটাই চাচ্ছ ন্যাংরা আম হবে, আরেকটা চাচ্ছ তুমি লতা আম হবে, বিভিন্ন রকম। তো তুমি যা চাও আর কি, যা লাগাই দিতে পারো আর কি, বাসায় যে ট্রাই করো। এই যে তাহলে এটা মাথায় রাখবা যে যেটা আমরা যুক্ত করতেছি সেটাকে বলা হয় সায়ন, আর আগে আমাদের মূল গাছ যেটা ছিল সেটাকে বলবো স্টক। আমাদের গাছের যে মানে বৈশিষ্ট্য, টোটাল গাছের বৈশিষ্ট্যটা নির্ভর করবে কিসের উপর? সায়নের উপর, মানে যেটা আমরা কলম করব যেটা, ঠিক আছে? তো এরকম হইতে পারে। এছাড়া খেয়াল করে দেখো, এছাড়া গুটি কলম, গাছের অংশ কেটে আমরা গুটি বানাচ্ছি আর কি, চোখ কলম, তাই না? তো এই উদাহরণগুলো তোমার কিন্তু মুখস্থ করতে হবে, এই উদাহরণ মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এখানে খেয়াল করে দেখো, শাখা কলম বা কাটিং, বারবার পড়লে এমনি মনে থাকে। শাখা কলমে গাছ কেটে বিভিন্ন জন যারা গাছ লাগাও আর কি, তারা দেখবা যে এইগুলোর ক্ষেত্রে তুমি শাখায় লাগাও। এই যে জবা, আখ, গাছের ডাল কেটে সেটাই লাগিয়ে দাও, ঠিক আছে? জবা, আখ, গোলাপ, পাতাবাহার, সজিনা, ঠিক আছে, আপেল, কমলা লেবু। আর যদি না মনে রাখতে চাও তাহলে এটা মনে রাখতে পারো, একজনের নাম হলো কমলা, ঠিক আছে? তো কমলা, ঠিক আছে, আপু মনে করো মাথায়, যে মনে রাখে এইভাবে, মাথায় গোলাপ দিয়ে সেজেছে, বলতেছি কমলা আপু মাথায় গোলাপ দিয়ে সেজেছে, তো মনে রাখতে পারো। অর্থাৎ কমলা লেবু, ঠিক আছে? আখ, এখানে দেখো হচ্ছে মানে তুমি মনে রাখতে পারো এখানে পাতাবাহার, ঠিক আছে? বা তুমি মনে রাখতে গোলাপ পাতা দিয়ে সেজেছে, তাও মনে রাখলে আর একটা পাতা হয়ে যায়, ঠিক আছে? যে কোনো ভাবে মানে তোমরা নিজের মতো সাজায় নিবা। আখ সাথে সাথে কিন্তু আপেল আছে, মনে রাখতে পারি। সেজেছে দিয়ে সজিনা মনে রাখা যাবে, হ্যাঁ। কমলা দিয়ে ক্রোটনও মনে রাখা যাবে। তো এটা পড়তে হবে। এগুলো জেনারেলি হচ্ছে তুমি বারবার পড়তে থাকলে এমনি মনে থাকবে কথাটা। চলে আসো দাবা কলম। দাবা কলমের মধ্যে কি কি আছে খেয়াল করো। দাবা কলম বা লেয়ারিং। তো দাবা কলম, তুমি মনে করো তোমার একটা বোন আছে, তার নাম হলো জুই, তার বাসায় যে দাবা খেলতে গেছো, তোমাকে যা নাস্তা দিবে তাই আর কি। এখানে তোমাকে নাস্তা দিয়েছে আঙুর, আপেল, হ্যাঁ, লেবু দিয়েছে, পেয়ারা দিয়েছে, তোমাকে অনেক করে তো ওই জন্যে, স্নেহ করে তো ওই জন্যে। আপেল, সবেদা, স্ট্রবেরি, মানে তুমি যা পছন্দ করো দাবা খেলতে, যে মানে দাবা খেলতেছে সাথে সাথে তোমাকে পিছন নাস্তা দিয়েছে। একবার একটু এটা সেই সিচুয়েশনটা মনে রাখবা আর উদাহরণগুলো পড়বা, এমনি মনে থাকবে, ঠিক আছে? জোড় কলম বা গ্রাফটিং, দেখো জোড় কলম বা গ্রাফটিং এর ক্ষেত্রে, তাহলে এইটার ক্ষেত্রে দেখো যে আম, জাম, কুল। আমি তো বললাম যে আম নিয়েই তোমাকে বললাম যে তুমি চাচ্ছ এক হাতে একরকম উদাহরণ, মানে একরকম আম হবে, আর এক শাখায় আর এক রকম উদাহরণ হবে, এরকম মানে একরকম আম হবে, বিভিন্ন রকম চাচ্ছ একই গাছের মধ্যে, বা তুমি এক গাছের মধ্যে অন্যরকমই চাও না কেন, সেটার ক্ষেত্রে কিন্তু হতে পারে। আম, জাম, কুল একবার একটু রিডিং দেবো, খুব ইম্পর্টেন্ট না। চোখ কলমটা একটু মনে রাখবা। তুমি মনে করছো কারোর একটা চোখ দেখে তুমি বলছো ও সো কুল, কুল মানে ঠিক আছে, চোখটা খুব কুল, মানে কুল গোলাপ, তাই জন্য তুমি তাকে গোলাপ দিচ্ছ আর কি, এরকম। তাহলে কুল আর গোলাপ, চোখ কলম বা বার্ডিং। তোমাদের কি মনে আছে এই বার্ডিং কিন্তু আমরা কেবলে আরেকটা পড়লাম, ইস্টে বার্ডিং, ঠিক আছে? তাহলে বার্ডিং আর একটা আছে চোখ কলম, এটা মনে রাখবা, এটা মনে রাখতে হবে। দেন চলে যাও আমাদের অজন ও জননের মধ্যে পড়া হয়ে গেল। তাহলে খেয়াল করে দেখো এখানে একটা কথা কিন্তু আমি অলরেডি পড়ে ফেলছি, এটা হচ্ছে সায়ন। সায়নের উপরই কিন্তু নির্ভর করতেছে সকল ফুল ফলের চরিত্র, সায়নের উপরই নির্ভর করতেছে, তাই না? গেল। এখন আমাদের যেটা পড়তে হবে ওদের মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট জায়গা, আমরা বলছিলাম অলরেডি, এই উদাহরণগুলো ইজি, মানে এখানে দেখো তোমাকে যা যা পড়াই ফেলছি প্রায় সব একই, আর উদাহরণগুলো মনে থাকলে তোমার এমনি মনে থাকবে, বুঝতে পারছো কথাটা? এই দেখো সায়ন কোথায় ব্যবহার করা হয়, জোড় কলম পড়লাম তো তাই এতক্ষণ ধরে, স্টক সায়ন, তাই না? কোনটা কাণ্ডের মাধ্যমে জনন ঘটায় পড়লামই তো এতক্ষণ ধরে, ঠিক আছে? অর্ধবায়বীয় কাণ্ডের মধ্যে পড়লামই তো এতক্ষণে। এই জিনিসগুলো কিন্তু এভাবে এমসিকিউ আসবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন এমসিকিউ আসছে, কোনটা সাকারের মাধ্যমে, তাই না? এটা হলো কলা, সবগুলো পড়লাম, উদাহরণ যেভাবে মুখস্থ রাখলাম এভাবে মুখস্থ রাখতে হবে। চলে আসো পরবর্তী, আমরা পরবর্তীতে প্রসিড করি। খেয়াল করে দেখো এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিসটা কি ছিল? নর্মালি ডিম্বাণু আর শুক্রাণু ছিল, ডিম্বাণু শুক্রাণুকে নিষিক্ত করবে, তাই না? বিষয়টা এরকমই ছিল। কিন্তু আমরা বলতেছি, ডিম্বাণু বলতেছে না, আমি তোমার সাথে নিষিক্ত হব না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দে শয়তান, তুই আমার
দেহ পাবে কিন্তু মন পাবে না, এরকম বলে দিচ্ছে মনে করো বিষয়টা। তাহলে এইটাই কথা বলছে যে ডিম্বাণু নিষেক ছাড়াই নিজে নিজে ভ্রূণ তৈরি করে ফেলতেছে। ডিম্বাণু নিষেক ছাড়াই নিজে নিজে ভ্রূণ তৈরি করে ফেলে, তাকে আমরা বলবো পার্থেনোজেনেসিস। আমরা বলেছিলাম যে প্রজনন 3 প্রকার, একটা হচ্ছে যৌন প্রজনন, অযৌন প্রজনন আর পার্থেনোজেনেসিস। তো পার্থেনোজেনেসিসটা বোঝা গেল বিষয়টা, যে ডিম্বাণু নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি করে ফেলছে, তাহলে এটা হবে। আর যদি আমরা হরমোন প্রয়োগ করে বীজহীন ফল তৈরি করি, মানে বারবার লেবু খাইতে খাইতে, কলা তুমি চিন্তা করো, ডয়রা গলা খেয়েছো কোনো সময়, ওই বীজ কলা যেটা আমরা বলি, তাহলে ওইটা খাওয়ার সময় প্রচুর বীজ তৈরি হচ্ছে। তাহলে আমরা চাচ্ছি না এটা কোনোভাবে সারানো যায় কিনা। তো তুমি কি করতেছো, বিশেষ হরমোন প্রয়োগের মাধ্যমে, এই দেখো আগে যে লেবুগুলো পাওয়া যেত, এখন দেখবা বেশিরভাগ লেবুতে কি কোনো বীজ নাই তেমন। তো এইগুলা কিন্তু এই যে পার্থেনোকার্পিক ফল, মানে হরমোন প্রয়োগ করে বীজহীন ফল তৈরি করা, তাকে বলবো পার্থেনোকার্পিক। আর ডিম্বাণুটা যখন নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি করে ফেলতেছে, সেটাকে বলবো পার্থেনোজেনেসিস বা অপুংজনী। পার্থেনোজেনেসিস বা অপুংজনী, অপুংজনী, এটা মাথায় রাখবো, ঠিক আছে? খেয়াল করে দেখো। আর এখানে আমাদের যেটা পড়তে হবে কয়েকটা কথা। এখন যদি আমরা এই পার্থেনোজেনেসিসটা দেখো 2 প্রকার ভাগ, একটা বলতেছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস আর একটা বলছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস কি? মনে করো যে সাপোজ তুমি মনে করো একটা পরাগরেণু, ঠিক আছে? পরাগরেণু মানে হ্যাপ্লয়েড যে জিনিসটা, পরাগরেণু কি হ্যাপ্লয়েড ছিল না জিনিসটা? তো মনে করো যে পরাগরেণু বা মানে যে হ্যাপ্লয়েড, যে আমরা বলছি মিওসিস প্রক্রিয়ায় যে তৈরি করেছিলাম, মনে আছে? মিওসিস প্রক্রিয়ায় তৈরি করলে তো হ্যাপ্লয়েড তৈরি হবে। তো হ্যাপ্লয়েড ডিম্বাণু বলি বা হ্যাপ্লয়েড অংশ দিয়ে, হ্যাপ্লয়েড ডিম্বাণু দিয়ে যদি ভ্রূণ সৃষ্টি করি, পরাগরেণু বিষয়টা বলবো না, কারণ আমরা তো এখানে প্রথমেই বললাম ডিম্বাণুটা নিষেক প্রক্রিয়ায়, নিষেক ছাড়াই হচ্ছে পার্থেনোজেনেসিস ঘটাচ্ছে। এই কারণে তো ওই যে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়, ওখান থেকেই যদি আমরা মনে করো একটা অংশ নিয়ে, মনে করো স্ত্রীরেণু নিয়ে বা ডিম্বাণুটা নিয়ে ভ্রূণ সৃষ্টি করি, কিন্তু নিষেক ঘটানো যাবে না, সেটাকে বলবো হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। তোমাদের মনে রাখতে হবে উদাহরণ, ঠিক আছে? এটা মনে রাখা সহজ। সো অর মানে সোলানাম নাইগ্রাম আর হচ্ছে অর্কিস ম্যাকুলাটা। ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস দেখো, মনে করো আমরা বলেছিলাম ফার্স্টে মিওসিস প্রক্রিয়ায় তৈরি হবে, কিন্তু মিওসিস না ঘটায় তুমি যদি মাইটোসিস ঘটাও, তাহলে মাইটোসিস ঘটায় যদি আমরা ডিম্বাণু তৈরি করি, তাহলে কি তৈরি হবে? সেটা টুইন তৈরি হবে না, সেটা কিন্তু ডিপ্লয়েড হবে। সো সেটার উদাহরণ দেখো, পার্থেনিয়াম টেরাক্সাকাম, পার্থেনোজেনেসিস তো পড়তেছি, পার্থেনিয়াম একটা ছোট্ট করে অংশ মনে রাখবা খালি। এখন বারবার কি আমরা ডিম্বাণু থেকেই পার্থেনোজেনেসিস ঘটাবো? শুক্রাণু বলতেছে দরকার নেই তোর নিষেক আমার ঘটার দরকার নেই, আমি শুক্রাণুই আমি নিজেই ভ্রূণ তৈরি করে দেখাবো। এখন শুক্রাণু কি ছেলে লোকের সাথে সম্পর্কিত না? তাহলে ছেলেরা একটু জোশ পাওয়ার জন্য মাঝে মাঝে একটু কালো পানি আর কি সব খায়, তামাক, ঠিক আছে? শুকটান, তাহলে এটা দিয়ে মনে রাখতে পারি, নিকোটিয়ানা ট্যাবাকাম, তামাক। তাহলে এই যে অনিষিক্ত শুক্রাণু থেকে ভ্রূণ তৈরি, এটাকে বলবো অ্যান্ড্রোজেনেসিস। অনিষিক্ত শুক্রাণু থেকে ভ্রূণ তৈরি করে, এটাকে বলবো অ্যান্ড্রোজেনেসিস। এইবার খেয়াল করে দেখো, আমরা কতগুলো কথা পড়তেছি, কিন্তু এইগুলোই পরীক্ষার সময় পড়বে। এবার খেয়াল করে দেখো, এখানে কয়েকটা উদাহরণ। এটা হচ্ছে অ্যাপোস্পোরি, কয়েকটা কথা আছে। অ্যাপোস্পোরি, তারপরে দেখো অ্যাপোস্পোরি, অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি, অ্যাপোগ্যামি আর অ্যাগামোস্পার্মি। এই কয়েকটা কথা একটু শিখতে হবে। অ্যাপোস্পোরি কি জিনিস? তো নর্মালি আমরা যেটা শিখলাম আর কি, যে মানে ভ্রূণ তৈরি করার ক্ষেত্রে অংশ কোথা থেকে কি কি তৈরি হয় তাই তো শিখলাম না এখানকার জিনিসগুলা, যে ডিম্বাশয় বা ভ্রূণ থলির যে অংশ, ঠিক আছে? এই যে টোটাল গর্ভাশয় বা ডিম্বাশয়, এর যে কোনো কোষ, যে কোনো দেহকোষ, ডিম্বকের যে কোনো দেহকোষ, মানে কি সেই ডিম্বক মূল ছিল, তাই না, ডিম্বক ত্বক ছিল, বা ভিতরে যে কোনো কোষ থেকেই যদি আমরা, যে কোনো কোষ বলতেছে ডিম্বকের যে কোনো দেহকোষ থেকে যদি ভ্রূণথলি গঠন করি, দেন ভ্রূণথলি গঠন করার পরে আমাদের এই যে কোনো নিষেক ক্রিয়া ছাড়াই যদি ডিম্বাণু তৈরি করি, তাকে বলবো কি বলতো? এই যে অ্যাপোস্পোরি। ডিম্বকের যে কোনো দেহকোষ, উদাহরণ কি বলতো? আজকে তোমাদের ক্লাস নিয়েছে না, তখন তোমরা কি বলতেছো? হাইরেসিয়াম, এখানে তাই আর কি, হাইরেসিয়াম লেখা আছে। তাহলে মনে রাখবো অ্যাপোস্পোরির উদাহরণ হচ্ছে হাইরেসিয়াম। সিয়াম ভাই যদি আমার ভিডিওটা দেখে তখন তো আমার ফাটাই দিবেন। তো খেয়াল করে দেখো,
অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি পড়তে হবে। দেন অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি কিছুই না, এখানে বলেছি ভ্রূণথলি তৈরি হয়। এখানকার আর অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনির মধ্যে পার্থক্য হচ্ছে ভ্রূণথলির গঠন ছাড়াই, মানে একই কথা, ডিম্বকের দেহকোষ বা যে কোনো কোষ থেকেই তৈরি হবে, কিন্তু এখানে ভ্রূণথলি গঠিত হয় আর এখানে ভ্রূণথলি গঠিত হয় না। মনে থাকবে, এর কোনো উদাহরণ নাই, তুমি জাস্ট এই হলো প্রশ্ন, এই তার অ্যান্সার, এইগুলো হলো তার অপশন। এরপরে দেখো অ্যাপোগ্যামি। অ্যাপোগ্যামি কি জিনিস? অ্যাপোগ্যামি ছিল ওই যে আমরা ভ্রূণথলি বানালাম না, ভ্রূণথলির মধ্যে এখানে ছিল ডিম্বকরন্ধ্রের কাছাকাছি ডিম্বাণু, আর ডিম্বাণুর পাশে ছিল কি সহকারী কোষ, মনে আছে কিনা? আর অপোজিট সাইডে কি ছিল? 3টি প্রতিপাদ কোষ এবং গৌণ নিউক্লিয়াস ছিল না এগুলা। তাহলে ডিম্বাণু বাদে অন্য যে কোনো কোষ ভ্রূণথলির মধ্যে চলে আসছে। কিন্তু প্রথম দুইটার ক্ষেত্রে আমরা বলেছি ভ্রূণথলি গঠিত হবে, কিন্তু অ্যাপোগ্যামির ক্ষেত্রে বললাম যে ভ্রূণথলির মধ্যে ডিম্বাণু বাদে অন্য যে কোনো কোষ নিয়ে যদি গঠিত হয় তাহলে আমরা তাকে বলবো হলো অ্যাপোগ্যামি। তাহলে অ্যাপোগ্যামির উদাহরণ কি? অলিয়াম। অ্যাপোগ্যামির উদাহরণ হচ্ছে অলিয়াম। আর এতক্ষণ ধরে তোমাকে যা পড়ালাম, পার্থেনোজেনেসিস, অ্যাপোস্পোরি, অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি, অ্যাপোগ্যামি, যা যা পড়ালাম সকল কিছু সার্বিক সেট। এই সার্বিক সেটকে বলবো অ্যাগামোস্পার্মি। কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ, তো ইজিলি কথা বোঝা যাবে যে জিনিসটা দেখো, ভ্রূণথলি গঠিত হইলে অ্যাপোস্পোরি, না গঠিত হইলে অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি। ভ্রূণথলির ডিম্বাণুবাদে যে কোনো কোষ থেকে যদি আমরা পার্থেনোজেনেসিস ঘটাই বা তখন আমরা বলবো তাকে হলো ভ্রূণ তৈরি করি, তখন তাকে বলবো অ্যাপোগ্যামি। সবগুলোর একসাথে সম্মিলিত মিশ্রণ, সেটাকে বলবো হচ্ছে অ্যাগামোস্পার্মি। মনে থাকবে কথাটা, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ, এটা আমাদের জানতে হবে। এবং এই যে পদ্ধতির মধ্যে, এসব আমাদের পড়া লাগবে না, এই পদ্ধতিগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। দেখো এখান থেকেই একদম সিম্পল ভাবে দেখো উদাহরণগুলো মনে রাখতে পারলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে খেয়াল করে দেখো, অ্যাপোস্পোরি পড়ালাম না, কে বলি? হাই রে সিয়াম, কে বলি পড়ালাম, তাই না? ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসের উদাহরণ কি? দেখো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন আসছে, ঠিক আছে? পার্থেনিয়াম, ট্যারাক্সাকাম এরকম ছিল, তাই না? আর ছিল হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসে সোলানাম, নাইগ্রাম ছিল, ঠিক আছে? তো এটা কথা পড়তে হবে। দেন খেয়াল করে দেখো, এই যে দেখো অনিষিক্ত মানে ডিম্বাণু থেকে তৈরি হচ্ছে, তাহলে তাকে পার্থেনোজেনেসিস বলবোই। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসের উদাহরণ কি? এই যে সোলানাম, নাইগ্রাম, এগুলো কিন্তু পড়ছি বারবারই, একই জিনিস দেখা যাচ্ছে, সিম্পল জিনিসগুলো আমাদের মানে দেখো কত কোশ্চেন আসছে এই ছোট্ট টপিকস থেকে, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। দেখো এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা খেয়াল করে দেখো, উদ্ভিদের কৃত্রিম প্রজনন, ঠিক আছে? তাহলে কৃত্রিম প্রজননের ভিতরে উদ্ভিদের কৃত্রিম যে প্রজনন, এই কৃত্রিম প্রজননের মধ্যে তুমি যেটা মনে রাখবা, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বিরি, এর সদর দপ্তর কোথায় বলো তো? এর সদর দপ্তর বিরি, বাংলাদেশ, জয়দেবপুর গাজীপুর, জয়দেবপুর। তো ওই বিরি থেকে আসলে 4টা উপসি জাতের ধান হয়েছে। উপসি তোমার বলতে হবে, উপসি মানে উচ্চ ফলনশীল। নামগুলো একবার একটু পড়বা, চান্দিনা, মালা, শাহিবালাম, শ্রাবণী, বহুত আশেপাশে তোমাদের কোচিং এ দেখবা যখন ক্লাস করতে আসে পাশাপাশি অনেকেই বসে। চান্দিনা, কারোর নাম মালা, কারোর নাম শ্রাবণী, কারোর নাম বালাম। আর মনে রাখবা রোগ প্রতিরোধকারী জাত কোনটা? গাজী মুক্তা মোহিনী, একবার রিডিং দিবা, এটা একটু জানলে হবে। এখন খেয়াল করে দেখো, একটু বিশেষ তথ্য আমরা জানবো, সেটা হচ্ছে কৃত্রিম প্রজননের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কাজ ঘটানো হয়। মনে করো যে কোনো একটা উভলিঙ্গ উদ্ভিদ, তাহলে ও তো সরাসরি স্বপরাগন ঘটবে, তাই না? মনে করো কোনো একটা গাছ যদি উভলিঙ্গ হয়, তার স্ত্রী প্রজনন তন্ত্র আছে, আবার পাশে মনে করো হচ্ছে পুরুষ প্রজনন তন্ত্র আছে, উভলিঙ্গ উদ্ভিদ। তাহলে ওরে যদি আমি সুন্নাতে খতনা দিই আর কি, সহজ কথায়, পুরুষ প্রজনন অঙ্গ পরিপক্ক হওয়ার আগেই কেটে ফেলতেছি, এটা সম্পূর্ণ কেটে ফেলতেছে, আবার সমস্যা আছে এটাই। তো যাতে নিষেধক্রিয়া না ঘটতে পারে বিষয়টা, তাহলে পুংকেশরকে এই যে পরিপক্ক হওয়ার আগেই যদি মেরে ফেলি, সরিয়ে ফেলি, তাকে বলবো ইমাসকুলেশন। এই প্রক্রিয়াটা একটু মনে রাখবে, ইমাসকুলেশন কথাটা মনে থাকবে, এটা একটু মনে রাখবা। তাহলে এই কথাগুলো তোমার কিন্তু পড়তে হবে। তাহলে অপরিপক্ক হওয়ার আগেই সরিয়ে ফেলাকে বলবো কি? ইমাসকুলেশন। পরিপক্ক হওয়ার আগে, দেখো এই কোশ্চেন আসছে, পরিপক্ক হওয়ার আগে উভলিঙ্গ ফুল থেকে পুংকেশর সরিয়ে ফেলাকে কি বলবো? ইমাসকুলেশন। তাহলে এই হলো কথা পড়তে হবে, বারবারই আমরা একই জিনিস পড়লাম। দেখো এখান থেকে এখন কোশ্চেন আসছে যে নিচের কোনটি রোগ প্রতিরোধকারী জাত? আমরা শিখলাম কিন্তু গাজী মুক্তা মোহিনী শিখলাম, তাই না?
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? পড়তে পারো একটু, ফিলিপাইন। ওই যে ইরি, আমরা তো বিরি পড়লাম, আর IIRRI ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে ইরি, ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত। ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত, মনে থাকবে কথাটা। এই আর কি টোটাল অধ্যায়টা আমরা এখান থেকে সবই পড়ে ফেললাম মোটামুটি, ঠিক আছে। তো দেখো সিম্পল অধ্যায়টা একটু আমরা স্লো পড়াইছি, কারণটা হচ্ছে এটা যেহেতু শর্ট সিলেবাসের বাইরে এবং তোমাদের আজকে একটা অধ্যায় ছিল মোটামুটি। তো যাই হোক, আশা করি তোমরা সবাই বুঝছো, লাস্ট পর্যন্ত যারা ছিলা সবাইকে মেনশন দিবা যাতে এই ক্লাসটা সবাই করে, কারণ এটা অনেক একটু ডিপ থেকে পড়ানো হয়েছে এবং এটা কিন্তু তোমাদের অবশ্যই পারা লাগবে অধ্যায়টা, বুঝতে পারছো, এবং অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো সবাই পড়াশোনা করতে থাকো, তোমাদের তো পরীক্ষা প্রায় এসে গেল, কিন্তু সবাই সিরিয়াস হয়ে যাও সেটা নিয়ে, ঠিক আছে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।